দ্বিতীয় পর্বটা আলোচনা হবে। আমরা এটা অবশ্যই উপভোগ করব। পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি যে আগামী রবিবার থেকে আমাদের ক্লাস 9টায় 9:30টার পরিবর্তে 9টায় শুরু হবে। তো আশা করি যে সবার একটা দাবি ছিল বা তো আমরা আমাদের মিটিং এ এটা ডিসিশন হয়েছে, আমরা আগামী ক্লাস থেকে আমরা 9টায় ক্লাসটা শুরু করব। শীতের দিন সবার জন্য সুবিধা হবে। আর আজকে আমাদের আলোচনা এখনই শুরু হতে যাচ্ছে। আশা করি বরাবরের মতোই আমাদের খুব সুন্দর আলোচনা হবে এবং আমরা উপভোগ করব এবং আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আজকে ক্লাস উপভোগ করার জন্য। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি ক্লাস শুরু করেন। তার আগে স্যার যদি একটু অ্যানোটেশনটা বন্ধ করে একটা ইয়ে চলে হ্যাঁ জি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং, আদাব। আজকে আমাদের আগের ক্লাসের শেষ অংশটুকুতে আমরা আলোচনা করব। এখানে দুইটা অংশ, একটা হলো আমাদের মানসিক রোগের যে সিজোফ্রেনিয়ার আলোচনা করা হচ্ছিল, এর শেষ অংশটুকু আমি আলোচনা করব শেষের দিকে। প্রথমে আলোচনা করব, এর আগে একটা লেকচার ছিল আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের উপর, এর ভিটুলগাসের 22 অবজারভেশন বাকি ছিল, সেটা প্রথমে আলোচনা করব। আমরা সেকেন্ড প্রেসক্রিপশন বলা হয় যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে অর্জন তো মোটামুটি হয়তো অনেক কষ্ট করেই হয়, তবু হয়ে যায় কখনো, কিন্তু অনেক সময় দেখা যায় এই স্বাধীনতার প্রকৃত স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমি এই কথাটা এখানে এই জন্য বলছি যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট প্রেসক্রিপশন সামহাউ একজন হয়তো একটা ভালো প্রেসক্রিপশন করে ফেলে, মানে কারেক্ট ওষুধটা দিয়ে দেন, কিন্তু চিকিৎসা, বিশেষ করে ক্রনিক রোগের চিকিৎসা তো একটা প্রেসক্রিপশনে শেষ হয় না। ইট কনসিস্ট অফ এ সিরিজ অফ প্রেসক্রিপশন, সিরিজ অফ মেডিসিন। তারপর এট দ্য এন্ড হয়তো 1 বছর 1.5 বছর পর একটা ক্রনিক ডিজিজ আরোগ্য হয়। এই যে একটা সিরিজ অফ প্রেসক্রিপশন তিনি চালিয়ে যাবেন, প্রত্যেক স্টেজেই তাকে কিছু কিছু অবজারভেশন করতে হবে, ওয়াচ করতে হবে, and he will have to take decision for the next prescription by the data given by his patient. পেশেন্ট যে সব ডাটা দেবে তার উপর ভিত্তি করে নেক্সট প্রেসক্রিপশনটা তাকে বিবেচনা করতে হবে। তো এটা অনেক সময় দেখা যায় যে এটা যে ফার্স্ট প্রেসক্রিপশনটা অনেকে ভালোই করেছিলেন, বাট সেকেন্ড প্রেসক্রিপশন থেকে তিনি গড়বড় লাগিয়ে দিয়েছেন এবং হি স্পয়েল দ্য কেস, এবং হয়তো দেখা গেল এই রোগীটা তার কাছে আরোগ্য হচ্ছে না, শেষে অন্য হাতে চলে গেল রোগীটা আরোগ্য না হয়েই। এই জন্য সেকেন্ড প্রেসক্রিপশনটা যথেষ্ট ভালোভাবে বোঝা উচিত আমাদের। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আরো আমি একটু বলি, যেমন আমি গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমি অনেক জায়গায় এই লেকচারটা দিয়েছি আমি এর আগে, আমার যদুর মনে পড়ে 15-20 বছর আগে বা 10 বছর আগেও দিয়েছি আমি দেশের বিভিন্ন জেলাতে, এবং এই জন্য আমার একটু ধারণা আছে। প্লাস আমি অনেকদিন, প্রায় বছর 10 ঢাকা ইউনিভার্সিটির বিএইচএমএস কোর্সের পরীক্ষক ছিলাম, এক্সটার্নাল এক্সামিনার। তো ছাত্রদেরও যে বেসিক নলেজ সম্বন্ধে আমার একটা মোটামুটি আমার ধারণা আছে। এই ধারণা মতেই বলছি যে আমি দেখতাম যে অনেকেই সেকেন্ড প্রেসক্রিপশনটা কম বোঝেন, ভালো বোঝেন না, এমনকি অনেকে সেকেন্ড প্রেসক্রিপশনের ডেফিনিশনটাও বোঝেন না। এটা দুঃখজনক হলেও সত্যি। আমরা আমাদের চেষ্টা থাকবে, আমাদের যারা সহযোগীরা আছেন, অবশ্যই আমি যদি একটা কম বুঝি আমি আরেক সহযোগীর কাছ থেকে শিখে নেব, আবার আরেকজন কম বুঝলে আমি যদি বুঝি তাহলে সেটা আমি শেয়ার করব।
তো সেকেন্ড প্রেসক্রিপশনটা গত ক্লাসে যারা ছিলেন হয়তো এই ক্লাসও আছেন বা কেউ যদি নতুন থাকেন, আমি তার জন্য একটা কথা বলে নিচ্ছি। ফার্স্ট, হোয়াট ইজ সেকেন্ড প্রেসক্রিপশন? সেকেন্ড প্রেসক্রিপশন হলো this is a prescription made after the remedy of first prescription acted. প্রথম যে আমি ওষুধটা দিয়েছিলাম এটা কাজ করেছে আইদার পজিটিভলি অর নেগেটিভলি, কিন্তু ইট অ্যাক্টেড, তাহলে গিয়ে সেকেন্ড প্রেসক্রিপশনের কথা আসে। আর যদি দেখা যায় যে ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পর কোনো চেঞ্জ হয় নাই, যদি বললো যাহা ছিল তাই আছে এখনো, তাইলে তিনি যে আবার প্রেসক্রিপশনটা করবেন, that will not be second prescription, that will be first prescription again. এবং এই জন্য অনেক আমাদের গুরুরা ঠাট্টা করে বলতেন যে অনেক ডাক্তার আছে সারা জীবন শুধু ফার্স্ট প্রেসক্রিপশনই করে যায়, সেকেন্ড প্রেসক্রিপশন খুব বেশি একটা করতে পারেন না, কারণ ফার্স্ট প্রেসক্রিপশন কারেক্ট হতে হবে বা ইট মাস্ট হ্যাভ অ্যাক্টেড অন দ্য পেশেন্ট, তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন হবে। এটা হলো ডেফিনেশনে খেয়াল রাখবেন। এখন আমরা যাব যে কি কি ভাবে অ্যাক্ট করে। আমরা প্রথমে যখন আমরা একটা রোগীকে ফার্স্ট প্রেসক্রিপশন করি, তার পুরোপুরি হিস্ট্রি নেই, আমরা তার সিমটম গুলো আমরা সর্ট আউট করি, বাছাই করি, কখন আমরা রেপার্টরি সাহায্য নেই, নিয়ে তার টোটালিটি অফ সিমটম অনুযায়ী একটা মেডিসিন সিলেক্ট করে সেটা যদি ক্রনিক কেস হয় সাধারণত আমরা 3 থেকে 4 সপ্তাহ পরে সেকেন্ড ফলো আপে আসতে বলি। যদি অ্যাকিউট কেস হয় তাহলে হয়তো 2 দিন এমনকি 5 দিন পরে আবার আসতে বলি। হয়তো একটা জ্বরের রোগী, তাকে তো আমি 3 সপ্তাহ পরে আসতে বলবো না, এর মধ্যে তো জ্বর শেষ হয়ে যাবে হয়তো বা তার ক্ষতি করে ফেলবে। এই জন্য অ্যাকিউট কেসে আমরা 2, 3, 5 দিনের মধ্যে আসতে বলি, ক্রনিক কেসে 3 থেকে 4 সপ্তাহ পর আসতে বলি ফর ফলো আপ। এই যে রোগীটা আসলো আমার কাছে সেকেন্ড টাইম, আমাকে তার কাছ থেকে এই জন্য হিস্ট্রি লেখা দরকার। এই যে দোকানের বাউন্ড বুকের মতো অনেকে শুধু রোগীর নাম ঠিকানা লিখে যে ওষুধ লিখে দেন, এটা কিন্তু ঠিক না, অ্যাটলিস্ট ইন ক্রনিক কেসেস, বিকজ ইউ মাস্ট হ্যাভ এ কমপ্লিট ডাটা অন হুইচ ইউ উইল ডিসাইড ইউর সেকেন্ড প্রেসক্রিপশন। আপনার ডাটাই যদি না থাকলো আপনি কি মনে থাকবে 1 মাস পর রোগীটা আসলে এর মধ্যে আপনি কয়েকশো রোগী দেখে ফেলছেন? সো আমাদের একটা খুব ভালো রোগী লিপি থাকতে হবে এবং ইট মাস্ট বি প্রিজার্ভ। তো এই রোগী লিপি অনুযায়ী আমি রোগীকে জিজ্ঞেস করব, তাকে ওয়াচ করব, জিজ্ঞেস করে আমি দেখব তার লক্ষণের কি পরিবর্তন হয়েছে। এখন কি কি পরিবর্তন আমি আশা করি, আমি যদি আগে বুঝি, যে আমি আশা করি হয়তো রোগীরা বলবে যে আমার এই যে মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা দূর হয়ে গেছে, মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটম। অথবা বলবে যে হ্যাঁ এমিউলেশন কিছুটা কমেছে, সারে নাই, কমেছে। অথবা বলবে যে আমার কষ্টটা বেড়ে গেছে। অথবা বলবে যে কষ্ট যা ছিল তো আছেই, নতুন করে আমার যেটা ছিল না ওই ধরনের লক্ষণ আমার মধ্যে সৃষ্টি হয়েছে। এই ধরনের বিভিন্ন মুখী চেঞ্জেস দেখা দিতে পারে। এই চেঞ্জেস উপর নির্ভর করে আমি তখন সেকেন্ড প্রেসক্রিপশনে যাব। সেকেন্ড প্রেসক্রিপশন যাওয়ার আগে আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, এটা খেয়াল করেন যে আমাদের কাছে রোগী হিমসেলফ অর হারসেলফ is of prime importance. রোগীর কষ্ট কমেছে কিনা, রোগী ভালোর দিকে ভালো ফিল করছে কিনা, লক্ষণ তার মাথা ব্যথা, তার ডায়রিয়া কতদূর কমলো, তার চাইতে বেশি দেখবো রোগী নিজে বলছে যে আমি ভালো বোধ করছি। দিস ইজ ইম্পর্টেন্ট। রোগের লক্ষণ নয়, রোগী হিমসেলফ বলবে যে আমি ভালো বোধ করছি। যদি রোগী ভালো বোধ করে, লক্ষণ কিছু খারাপ হলেও আমি খুশি হব যে আমার মেডিসিন কারেক্ট, ওইগুলা যেগুলা এখনো ভালো হয়নি ওইগুলা ভালো হয়ে যাবে। আবার রোগী যদি বলে যে না আমি তো আরো খারাপ বোধ করছি, লক্ষণ কমছে, আমার মাথা ব্যথা কমেছে, বাট আমার ঘুম হচ্ছে না, আমি খাওয়ায় কোনো অ্যাপেটাইট নেই আমার, এটা যে রোগী বলতে যা বুঝি আমরা তার যে ইনার পারসন, তার ফিলিংসটা হতে হবে পজিটিভ। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফর সেকেন্ড প্রেসক্রিপশন। এবং আরেকটা জিনিস দেখবো আমরা, ডিরেকশন অফ দ্য সিমটমস। যে হেরিং এর ল অফ কিউর আসবে কথাটা,
আমরা একটা ক্রনিক কেসে আশা করব তার সিমটম গুলা হেডিং এর ল অনুযায়ী 5টা নিয়ম অনুযায়ী সে পরিবর্তন হবে। ভিতর থেকে বাইরের দিকে, বেশি ইম্পর্টেন্ট অঙ্গ থেকে কম ইম্পর্টেন্ট অঙ্গে, উপর থেকে নিচে, এবং আরো একটা কথা বলে এর সাথে যে মাইজমেটিকও একটা জিনিস যেটা হেরিং যোগ করে নাই, পরবর্তীতে অনেকে যোগ করেছেন, যে মায়াজমটা হবে সরা যাবে সবার শেষে। আগে সিফিলিস বা সাইকোসিস যদি মিক্সড মায়াজম হয়, সরা যাবে সবার শেষে। এটার একটা নতুন যোগ হয়েছে হেরিং এর সাথে। হেরিং কিন্তু এটা 1865 সালে এর ঘোষণা দিয়েছিলেন একটা জার্নালে, আমার কাছে আছে সেটা, এবং তারপর থেকে এইভাবেই চলে আসছিল। কিছুদিন পরে ওই জিনিসটা অন্যরা যোগ করেছে। তো আমরা ডিরেকশনটা দেবো, যে রোগীটা যদি বলে যে ডাক্তার সাহেব আমার তো বাতের ব্যথা কমলো, বাতের তার আমার কাছে বাতের জন্য আসছিল মনে করেন, আসলেও তাকে আমি লক্ষণ সাদৃশ্যে সে ফর এক্সাম্পল তাকে আমি লিডাম দিলাম। রোগী বলে আমার বাতের ব্যথা অনেক কমে গেছে, কিন্তু আমার হার্টের ব্যথা বেড়ে গেছে, হার্টের পালপিটেশন বেড়ে গেছে, আমার বুক ধরফর করে, তাইলে আমি এটাকে নেগেটিভলি নেব, যে তার আরোগ্যের গতি উল্টো হয়ে গেল। তো এই সব জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে টু মেক আওয়ার সেকেন্ড প্রেসক্রিপশন। আচ্ছা, এখন আমরা সোজা চলে যাই। আমরা কেন্টের অবজারভেশন কতদিন ডিটেলস আলোচনা করেছি, আজকে আমরা চলে যাব ভিতুলকাসের। ভিতুলকাস করেছেন কি? ভিতুলকাসের নাম নিশ্চয়ই সবাই জানেন। ভিতুলকাস এই যুগের, তার বর্তমান বয়স এক্সাক্ট 90 বছর। উনি 1932 সালে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। উনি প্রথম জীবনে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তারপর তিনি গ্রিসে দক্ষিণ আফ্রিকায় চাকরি নিয়ে ওইখানে বাস করছিলেন। সেখানে ঘটনাক্রমে তিনি হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হন। তারপর ওখানেই একটা হোমিওপ্যাথিক কলেজ আছে, নীল পুডেপাট্টে হোমিওপ্যাথিক কলেজ। এই নীল পুডেপাট্টে হোমিওপ্যাথিক কলেজে তিনি প্রাথমিক পড়াশোনা করেন। তারপর ইন্ডিয়াতে তিনি 2 বার যান, যে ওখানে বিভিন্ন কলেজে স্বল্পকালীন, মানে ফুল কোর্স করেননি, স্বল্পকালীন কোর্স করে তারপর তিনি নিজে বেশি স্টাডি করে হোমিওপ্যাথি শুরু করেন। এবং তার মাধ্যমে বলা যায় যে ইউরোপ এবং আমেরিকায় হোমিওপ্যাথির যে একটা ধস নেমেছিল, পতনের দিকে যাচ্ছিল হোমিওপ্যাথি, এ আবার নতুন করে রিসারেকশন হয়েছে। তিনি তার প্রফেশন ইউনিট ডাক্তার হন না হন, তার যে অবদান এটা অনস্বীকার্য, এবং তার খুব গভীর পর্যবেক্ষণ এবং গবেষণা হোমিওপ্যাথির উপর আছে। তার বয়সও দেখেন 90 বছর বয়স। তার হোমিওপ্যাথি উনি শুরু করেছিলেন, অ্যাকচুয়ালি শুরু করেছিলেন উনি 67 থেকে, আর এখন তাহলে এত বছর থেকে উনি হোমিওপ্যাথির পেছনে আছেন। তো তিনি কেন্টের এই অবজারভেশনের উপর আরো গবেষণা করেন, এটাকে আরো একটু সূক্ষ্ম পর্যায়ে নিয়ে যান, আরো বিস্তৃত পর্যায়ে নিয়ে যান। এবং শুধু তাই না, কেন্ট তার অবজারভেশন গুলা বর্ণনামূলক ভাবে দিয়েছিলেন, ডেসক্রিপটিভ আকারে। আর ভিতরকার যেহেতু ইঞ্জিনিয়ার, তিনি ডেসক্রিপটিভ অ্যাজ ওয়েল এজ দেন গ্রাফিক্যালি উনি সেটা দিয়েছেন। এটা গ্রাফের সাহায্যে, যেটা আরো বুঝতে সুবিধা। এবং ভিতুলকাসের আরো একটা অবদান বলি, যেহেতু তার কথা উঠলো, ভিতুলকাস এই যে আমরা এখন হোমিওপ্যাথি সফটওয়্যার ব্যবহার করি, রাডার, এই রাডারের জন্মদাতা হলেন ভিতুলকাস। আমি 1988 সালে আমি বিদেশে ছিলাম, তখন ফার্স্ট রাডার কিনি আমি, রাডারের ফার্স্ট ভার্সন, একদম সরাসরি আর্কিভেল থেকে। তিনি তখন বেলজিয়ামের নামুর ইউনিভার্সিটির একটা প্রজেক্টে তিনি যুক্ত হন। এই প্রজেক্টে 200 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হোমিওপ্যাথিক চিকিৎসক যারা সিলেক্টেড বাই ভিতুলকাস, এই 200 জন লোক, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে, তারা এইভাবে বললেন আমাকে, 200 জন লোক 8 বছর কাজ করে
এই রাডার সফটওয়্যারটা তারা বের করেছিলেন। তো এটা বিট বাই বিট এক একজন এক একটা অংশ নিয়ে কাজ করেছেন। 8 বছর একের তাজমহলের তৈরির মতো। তাজমহল আমরা শুনেছি 22,000 শ্রমিক 8 বছর কাজ করে তাজমহল করেছিল, অনেকটা কাছাকাছি এই রাডার তৈরির ইতিহাস। এবং রাডার যে আমাদের হোমিওপ্যাথিকে বলবো যে বিজ্ঞানের সাথে যুগ উপযোগী করেছে রাডার, এবং এটাকে আরো সহজ করে দিয়েছে, আমাদের অ্যানালাইসিস আরো ইজি করে দিয়েছে, আরো বিস্তারিত করে দিয়েছে। তো এই শুধু যদি আমি মনে করি বিতল ক্ষেত্রে আর কোনো অবদান না থাকে হোমিওপ্যাথিতে, শুধু রাডার সফটওয়্যার উদ্ভাবনে তার যে নেতৃত্ব এটাই যথেষ্ট, তাকে তিনি অমর হয়ে থাকবেন। এছাড়া তো আরো অনেক কিছু আছে, আপনারা হয়তো নিজেরাও জানেন, আমি আর এই মুহূর্তে এদিকে যাচ্ছি না। আমরা সেকেন্ড প্রেসিশনে আমরা যদি বলি যে সেকেন্ড প্রেসিশন, হোয়াট ক্যান বি দ্য সেকেন্ড প্রেসিশন, দ্বিতীয় ব্যবস্থাপত্র কি হতে পারে, কি দিতে পারি আমরা? এক নম্বর একটা হতে পারে নো প্রেসক্রিপশন, যে কিছুই দেবো না, কি দেবো? প্লাসিবো দেবো, অথবা যদি রোগী সমঝদার হয় তাহলে হয়তো কিছুই দেবো না, তাকে বলেই দেবো, সে যে রোগী সেটা কনভিন্স হয়, যদি ওষুধও দেবো না, যে না আপনি আরো 2 সপ্তাহ পরে আসেন, আপনার প্রথম ওষুধের কাজ চলছে। তাহলে একটা হবে নো প্রেসক্রিপশন, একটা হবে রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি। আমি হয়তো রোগীটার, তার এজমা রোগী ছিল, তাকে আমি লক্ষণের সাথে নেট্রামসল দিয়েছিলাম, তার ভোরবেলা বৃদ্ধি, তারপরে তার ওয়েট ওয়েদারে বৃদ্ধি, তার মন মানসিকতা, সে খুব স্যাড, সবকিছু মিলে তাকে আমি নেট্রামসল দিয়েছিলাম। দেখা গেল যে আচ্ছা, আরো একটা বলে নিই আমরা, এই যে আমরা অবজারভেশন গুলো বলছি ক্যান্ট এবং ভিতল কাছে, এগুলো কিন্তু শততমিক শক্তি নির্ভর, কারণ 50 শতমিক শক্তির উপর চিন্তা করে এটা করা হয়নি, কাজে এটাকে সমন্বয় করতে হবে যারা 50 শতমিক নিয়ে চিন্তা ভাবনা করে। আমি যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি একটু এটা নোট দিয়ে যাব। তাহলে সেকেন্ডটা হলো রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি, যে নেট্রামসল আমি দিয়েছিলাম সে 200 পটেন্সি, 200 পটেন্সিতে রোগী বেশ ভালো ছিল, প্রথমে কিছু অ্যাগ্রাভেশন হলো, তারপরে অনেকদিন ভালো ছিল, আবার দেখা গেল শ্বাসকষ্ট আবার আসছে, এবং আমি চেক করে দেখলাম যে আগের নমুনা ধরেই আসছে। আমি দিব সেকেন্ড পটেন্সি, আমি দিব 1000 পটেন্সি। এভাবে আরেকটা হতে পারে যে আমি ওষুধটা দিয়েছিলাম, তার সিভিয়ার অ্যাগ্রাভেশন হয়েছে, নিউ সিমটমস, তার মাথা ব্যথা ছিল না, এই ওষুধ খাওয়ার পরে সাংঘাতিক মাথা ব্যথা, যে ঘুমাতে পারছে না। তা এটা যদি এমন পর্যায়ে যায় তাহলে হয়তো আমি অ্যান্টিডোট করতে হতে পারে আমাকে। আর কি হতে পারে, যে একটা ওষুধ কমপ্লিমেন্টারি দেওয়া লাগতে পারে আমার, হয়তো তাকে পালসিটিলা দিয়েছিলাম, পালসিটিলা লক্ষণ কিছুটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে তার একটা কমপ্লিমেন্টারি দিকে যাচ্ছে। কি পালসিটিলার ক্রনিক বা কমপ্লিমেন্টারি হলো সাইলিশিয়া, তেমন হয়তো যে পালসিটিলা আমি আর দিচ্ছি না, কারণ পালসিটিলার ক্যারেক্টার কিছু চেঞ্জ হয়ে গিয়ে সাইলিশিয়ার দিকে সাধারণত যায়, তখন আমি হয়তো তার কমপ্লিমেন্টারি দেব, এমন হতে পারে। তো এই ধরনের আরো পরিবর্তন হতে পারে, মোটামুটি 4টা হলো মেইন। সেকেন্ড পজিশন ক্যান বি ওয়ান অফ দিস। তাইলে একটা কথা হলো যে খুব ইম্পর্টেন্ট যেটা, যে রোগীটা আমি দেখলাম যে সেকেন্ড প্রেসক্রিপশনে, ফার্স্ট প্রেসক্রিপশনে সে পার্শিয়ালি কিউর হয়েছে। পার্শিয়ালি কিউর মানে ওই যে বললাম নেট্রামসল দিয়েছিলাম, সে পুরোপুরি যায় নাই, বেশ ভালো ছিল, এখন আবার হয়েছে। তাইলে এখানে আমি যদি দেখি যে ওষুধের কার্য চলছে এখনো, তাহলে কিন্তু আমি ওষুধ দেবো না, এখনো প্লাসেবো দেবো। রোগীকে বলবো যে আরো 2 সপ্তাহ পরে আসেন। ওষুধের যখন মানে কার্যক্ষমতা শেষ হয়ে আবার আগের সিমটমটা ফিরে আসবে কিছুটা, তখন আমি সেকেন্ড পটেন্সি দেব। আর কি হতে পারে, যে রোগীটার পুরানা সিমটম ফিরে আসছে, তাকে চিকিৎসা দেওয়ার পরে তাকে হয়তো তার সে ফর এক্সাম্পল তার প্রোস্টেটের প্রবলেম রোগীর, তাকে আমি লক্ষণ সাদৃশ্যে তাকে আমি কোনায়াম দিলাম, যে সে দাঁড়িয়ে পেশাব করলে পেশাবটা ইজি হয়, এবং কোনায়ামের তার অন্যান্য লক্ষণ আছে। দেওয়ার পরে দেখা গেল সে বললো যে আমার প্রস্রাব এতে তো আগে পুজ যেত, এখন তো প্রস্রাব ইজি হয়েছে, বাট পুজ যাওয়া শুরু হয়েছে আমার।
তাহলে এটা কি হলো যে ওল্ড সিমটম ফিরে আসতে পারে। যদি ওল্ড সিস্টেম ফিরে আসে, ওল্ড সিমটম, তাহলে আমি বুঝবো কি দিস এ গুড ইন্ডিকেশন যে এটা হেরিং এর আরোগ্যনীতির অনুযায়ী অগ্রসর হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি ইউজুয়ালি ওষুধটা চেঞ্জ করব না, যদি সিমটম নতুন আসছে এখানে, কিন্তু এটা নিয়ে আসছে কে, ফার্স্ট ওষুধে নিয়ে আসছে। এই জন্য আমি ওই ওষুধটাই আমি হাইয়ার পোটেন্সিতে দেব। আগে 200 দিলে এখন আমি 1 mg দেব। এটা হলো একটা সেকেন্ড অবজারভেশন, মানে অবজারভেশন না, মানে করণীয়। থার্ড হতে পারে কি, এই ছোটগুলাকে আমি একটু ব্যাখ্যা করছি এখন, যে রোগী বললো যে আমার আগে তো মাথা ব্যথা ছিল না, কিন্তু আপনার ওষুধের পরে সরি, আমার ওষুধ খাওয়ার পরে তীব্র মাথা ব্যথা দেখা দিয়েছে। এখন আমি কি করব তাহলে? এখন কত হলো, যদি এই মাথা ব্যথাটা খুব তীব্র হয়, সুতীব্র, রোগী অফিসে যেতে পারছে না, তার পরীক্ষা আছে, তার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না, এত মাথা ব্যথা, তাহলে এটাকে আমি অ্যান্টিডোট করে দেব। আর যদি এত তীব্র না হয়, তাহলে আমি সেকেন্ড প্রেসক্রিপশনটা করব ওই নতুন সিমটম এবং আগের যে সিমটম, এইগুলাকে একত্র করে টোটালিটি করে একটা নিউ মেডিসিন আমি প্রেসক্রাইব করব, which will include all the symptoms, previous and new symptom. এখন আমি মনে করি যে একটা ওষুধ দিয়ে কাজ হলো না, ফোর্থ একটা হতে পারে কোনো কাজ হয় নাই, রোগী বললো যে আমার যা ছিল আগেও শ্বাসকষ্ট ছিল, এখনো শ্বাসকষ্টই আছে, আমার বাতের ব্যথার রোগী ছিলাম, বাতের ব্যথা যা ছিল তাই আছে। তাহলে এখানে আমার একটু চিন্তা করতে হবে কি ব্যাপার, কোনো কাজ দিল না কেন। তো প্রথমেই যে চিন্তাটা করা উচিত, অন্তত আমাদের মতো মিডিওকার হোমিওপ্যাথদের যারা খুব বিজ্ঞ, তাদের কথা ভিন্ন। তারা মনে না আমার ওষুধ ঠিক আছে, আর কোনো কিছুতে সমস্যা। কিন্তু আমার মতে, আমাদের মতো যারা মিডিওকার, আমাদের প্রথমে চিন্তা করা উচিত যে আমার ওষুধটা কি ঠিক ছিল, ওয়াজ ইট সিমিলিমাম, আমি কি কারেক্ট সিলেকশন করেছিলাম। এই জন্য আমাকে রিভিউ করা উচিত আমার পুরো কেসটা। অথবা আমি যদি মনে করি যে না, এর লক্ষণ তো আগে লেককেনিনাম যে ছিল, এখনো লেককেনিনামের লক্ষণই আছে, তাহলে তো আমি লেককেনিনাম দিলাম, কাজ দিল না কেন। তো সেকেন্ড একটা চিন্তা আসবে, তাহলে কি আমার যে ওষুধটা যার কাছ থেকে আমি সংগ্রহ করেছি, ওষুধটা ডিফেক্টিভ ছিল, সেটাও হতে পারে। কারণ আপনারা জানেন হোমিওপ্যাথিক ওষুধ আমাদের দেশে তৈরি করে, ইন্ডিয়া তৈরি করে, বিদেশে তৈরি করে, ঘরে ঘরে অনেক সময় কেউ কেউ তৈরি করে। কাজেই প্রত্যেকের স্ট্যান্ডার্ড তো এক হবে না। তাহলে এটাও আরেকটা চিন্তা করতে হবে যে তাহলে কি আমার প্রিপারেশনটা ঠিক ছিল না। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ওষুধের সিলেকশন সঠিক, আপনি অন্য কোম্পানির ওষুধ দিতে পারেন। বা আমার ব্যক্তিগত পর্যায়ে এমন হয়েছে, আমি লেককেনিনাম দিয়েছি, কোনো কাজ করছে না, সেকেন্ড টাইম লেককেনিনামই, তখন আমি পটেন্সি বাড়িয়ে দিয়েছি। পটেন্সি মানে আমি 50 ml দিয়েছিলাম, আমি তবু ইগনোর করলাম যে কাজ করছে না, হয়তো দেরিতে কাজ করবে, তাও কাজ করেনি। আবার যদি লেককেনিনামেরই পেশেন্ট, সেক্ষেত্রে তাকে আমি একদম শোয়েব কোম্পানির লেককেনিনাম দিলাম, তখন দেখলাম কাজ করছে। সেটা হতে পারে যে যার কাছ থেকে আমি ওষুধটা সংগ্রহ করেছিলাম, তার ওষুধের প্রিপারেশনটা ডিফেক্টিভ, এটাও একটা চিন্তার মধ্যে থাকবে। আরেকটা হতে পারে যে পেশেন্ট ওষুধটা কি খেয়েছিল। এটা কেন বললাম, এটা আমাদের বইয়ের মাঝে কথাটা আছে যে অনেক পেশেন্ট ইচ্ছে করে ওষুধ খায় না, ফেলে দেয় ওরা। কেন? এটা এক ধরনের, ডাক্তার ফাতেমা জোহরা বলতে পারেন। আজকে ডাক্তার ফাতেমা জোহরা আছেন, আজ থাকার তো কথা, অ্যাটলিস্ট সাইকিয়াট্রির বেলা যখন আমরা আলোচনা করবো, আপনার কোনো প্রশ্ন তাহলে ওনাকে বলতে পারেন। তো তিনি বলতে পারবেন যে রোগীরা কেন ওষুধ খায় না, কেন সে ফেলে দেয়। অনেক রোগী আছে এই ধরনের। এটা এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা। অনেকে অসুস্থ থাকতে চায়, কেন? তার আইডিয়া যে আমি অসুস্থ থাকলে আমার পরিবারের লোক আমাকে বেশি বেশি কেয়ার করবে, আমার স্বামী আমাকে অনেক যত্ন নেবে, বা স্বামী মনে করতে পারে আমার ওয়াইফ আমাকে অনেক কেয়ার নেবে। এটাও একটা সাইকোলজির সমস্যা। এই কারণে হতে পারে যে ওষুধটা খায় নাই সে। যদি না খাইয়ে থাকে এবং তার কাছ থেকে কথাটা নিতে পারেন, দেন ইউ উইল হ্যাভ টু আস্ক ওয়াই, কেন খাইনি। আর কি হতে পারে, দেয়ার ওয়াজ এনি অবস্টেকল টু কিউর। অবস্টেকল টু কিউর ডক্টর শ্রীকান্ত এর আগে আলোচনা করেছেন,
অনেক বিস্তৃত। আমরা এখানে শুধু বলি যে কোনো ওষুধ দেওয়ার সময় আমরা কিছু কিছু বিধিনিষেধ দিয়ে দিই খাদ্যপথ্যের মধ্যে, যে এটা খেলে আপনি ওই জিনিস খাবেন না, কিছু কিছু বারণ করে দিই আমরা। সে হয়তো ওই ধরনের জিনিস খেয়েছে, তার কফি খেতে বারণ করে দিচ্ছি, সে কফি খোর, সে কফি ছাড়তে পারবে না, এই জন্য কাজ দেয়নি। এত সব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন সেকেন্ড প্রেশন ইজ নট সো ইজি। অনেকে ফার্স্ট প্রেশনটা সময় লাগে, সেকেন্ড প্রেশন সময়ই দেয় না, এই 2-3 মিনিটের মধ্যেই হয়তো সেকেন্ড পটেন্সি বা কিছু একটা দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ না, কারণ ইউ ক্যান স্পয়েল দ্য কেস বাই ইয়োর রং সেকেন্ড প্রেসক্রিপশন। এখন কি কি পরিস্থিতিতে আপনার ওষুধ চেঞ্জ করতে হতে পারে? ওই যে বললাম যে এন্টায়ারলি নিউ ওষুধ দিবেন আপনি, মানে ওইটা তখন ওই যে ফার্স্ট প্রেসক্রিপশন মতন হয়ে যাবে। যদি আপনি দেখেন যে ওষুধটা দেওয়ার পরে তার যে কোর সিমটমের উপর ভিত্তি করে আপনি ওষুধটা দিয়েছিলেন, এই কোর সিমটমটাই চেঞ্জ হয়ে গেছে, নিউ সেটস অফ সিমটম আসছে। এমন হতে পারে, তার মনে করেন সে ছিল মাইগ্রেনের পেশেন্ট, তার মাইগ্রেনের উপর ভিত্তি করে আপনি হয়তো তার লেকটিনিনাম দিয়েছিলেন, ব্যথাটা একবার ডানে একবার বামে, তার সাপের স্বপ্ন দেখে সাপের ভয়, সে ঝাল খায়, লবণ খায়, সে কিছু মনে রাখতে পারেন, আপনি লেকটিনিনাম দিয়েছিলেন। এখন দেখলেন যে তার মাথা ব্যথা মোটো নেই, তার বরং আরেকটা লক্ষণ কম্বল ছিল, যে এটা কিছু কিছু এইটা বেড়ে গেছে এখন, এবং এই সিমটমটা এটার সাথে সম্পর্কিত আলাদা, সেই ক্ষেত্রে আপনাকে নতুন ওষুধ দেওয়া লাগতে পারে। সেকেন্ড হলো যে ওষুধটা দিলেন, তার লক্ষণ কমলো কিন্তু রোগী ভালো বোধ করলো না। ওই যে বলেছিলাম, সে বললো যে আমার বাতের ব্যথা তো কিছু কমছে, কিন্তু আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়ার রুচি চলে গেছে। যে পেশেন্ট হিমসেলফ ভালো হচ্ছে না, তার লক্ষণ ভালো হচ্ছে, এটা দিস ইজ রং প্রেসক্রিপশন। আগে রোগী ভালো বোধ করতে হবে লক্ষণের চেয়ে, তাহলে এখানে আপনাকে সেকেন্ড মানে নিউ মেডিসিন দেওয়া লাগতে পারে। থার্ড হলো যে মনে করেন আপনি একটা রোগীকে ওষুধ দিলেন, সে কোষ্ঠিকামের রোগী ছিল, সে আপনি কোষ্ঠিকাম 200 দিলেন, 1 m দিলেন, 10 m দিলেন, CM পর্যন্ত গেলেন আপনি, সে কোষ্ঠিকামই ছিল বললাম। এখন দেখলেন যে তার কোষ্ঠিকামের কোনো লক্ষণ আর নেই, তখন তাকে আপনি হয়তো অন্য একটা ওষুধে যেতে হতে পারে আপনাকে, এবং তার কোষ্ঠিকামের লক্ষণও নেই, অথবা তার লক্ষণটা সেন্সিটিভ হয়ে গেছে, আর কমছেও না বাড়ছেও না, এই ধরনের একটা অবস্থা। সেক্ষেত্রে আপনাকে তখন নতুন ওষুধ হয়তো তার কমপ্লিমেন্টারি দেওয়া লাগতে পারে, বা তার লক্ষণ অনুযায়ী অন্য কোনো একটা ওষুধ দেওয়া লাগতে পারে। এই জিনিসগুলো আমাদের চিন্তা রাখতে হবে, কোন কোন ক্ষেত্রে আমরা নতুন ওষুধ দেই বা দেওয়া লাগতে পারে। আরেকটা হতে পারে 4 নম্বর, 5টা কারণ দিয়েছি আমরা এখানে, যে প্রথম যে ওষুধটা আমি দিয়েছিলাম, মনে করেন তার বারে বারে তার ঠান্ডা লাগে, তার ওই ঠান্ডাটা থেকে আমি বেল দিয়েছি, কারণ বেলের কনস্টিটিউশন ছিল রোগীর। আমরা জানি বেল এবং ক্যালকি রেখার পরস্পর কমপ্লিমেন্টারি, এবং এক বেলের ক্রনিক হলো ক্যালকি রেখার। তো বেল দিয়ে বারে যাচ্ছে নাকের সর্দি, কিন্তু আবার ফিরে আসছে, সেই ক্ষেত্রে আমাকে হয়তো বা তার কমপ্লিমেন্টারি এন্ড ক্রনিক ক্যালকি রেখার দেওয়া লাগতে পারে। যেমন আমরা পালসিডিলের পর আমরা সাইলিশিয়া দিতে পারি। তো এই কারণেও আমরা ওষুধটা চেঞ্জ করতে পারি, যে ফার্স্ট প্রেসক্রিপশনের চাইতে ভিন্ন একটা ওষুধ আমরা দিতে পারি। আরেকটা হলো 5 নম্বর হলো, যে এখানে যখন আমরা ক্রনিক ডিজিজ চিকিৎসা করি, এটাকে বলে লেয়ার্ড প্রেসক্রাইবিং, স্তর বাই স্তর প্রেসক্রাইব করা। যে আমরা ক্রনিক রোগীটার সব লক্ষণগুলো যখন আমরা নেই, তার হিস্ট্রি নেই, তার মধ্যে আমরা কোন কোন লক্ষণ এখানে শরিক, কোনগুলো সাইকোটিক, কোনগুলা সিভিলিটিক, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং দেখার চেষ্টা করি এই 3টা মায়োজমের কোন মায়োজমটা বর্তমানে তার ডোমিনেটিং, বা অনেক সময় এটাকে বলে সারফেস মায়োজম, ডোমিনেটিং মায়োজম। সে তার দেখলাম যে আমি বাচ্চা রোগীতেই যাই,
বা আচ্ছা আমি বাতের রোগী না, আমি গেলাম অ্যাজমা রোগীতে। একটা অ্যাজমা রোগীতে আমি তার হিস্ট্রি নিয়ে দেখলাম তার মধ্যে সাইকোসিসের লক্ষণের প্রাধান্য। তাকে আমি লক্ষণ অনুযায়ী তাকে নেকটাম সাল্ভ দিলাম। নেকটাম সাল্ভ দিলাম 200, আমি আগে বলছি যেহেতু 70 আমি এইভাবেই বলছি, 200 দিলাম, ভালোর দিকে যাচ্ছে। 1M দিলাম, ভালোর দিকে যাচ্ছে। 10M পর্যন্ত দেওয়ার পর দেখা গেল তার শ্বাসকষ্ট আর নেই। বলছে রুগী যে আমার আর হচ্ছে না। তবে তার মাথার মাঝে অনেক আগে তার সেবরিক ডার্মাটাইটিসের মতো ছিল, এক ধরনের চর্মপীড়া, এটা বেরিয়ে আসছে। অথবা সে তার সোরিয়াসিস ছিল, সোরিয়াসিস বেরিয়ে আসছে। তার এই চর্মরোগ তো অনেকদিন ছিল না, এগুলো চাপা পড়ে গেছিল। সে এলোপ্যাথিক ডাক্তারের কাছে ওষুধ খেয়ে, মেথোট্রেক্সিড ট্যাবলেট খেয়েছে, সপ্তাহে একদিন করে, একদম ম্যাজিকের মতো কমে গেছিল, কিন্তু আবার ফিরে আসছে। এখন তার লক্ষণ বিবেচনা করে আমি দেখলাম যে তার লক্ষণটা শীতকালেই আসছে। তার পায়ের, হাত পায়ের চামড়া ফেটে যাচ্ছে, তার খালি পেটে খুব ব্যথা করে খেলে কমে যায়, সে মন ভোলা, শীতের দিনে তার লক্ষণটা বৃদ্ধি হয়েছে। এসব চিন্তা করে আমি দেখলাম তার পেট্রোলিয়ামের লক্ষণ আসছে, এবং তার লক্ষণগুলো এখন সরিক লেয়ারের লক্ষণ। তার সাইকোসিস কমে গেছে, কমে গিয়ে নেক্সট এখন সোরাল লক্ষণ বের হয়ে আসছে, সরিক লক্ষণ। তখন তাকে আমি অ্যান্টিসরিক আরেকটা ওষুধ দেবো, যেমন সে পেট্রোলিয়াম আমি দেবো। তো এটাকে বলে লেয়ার্ড প্রেসক্রিপশন, লেয়ার্ড, স্তর বাই স্তর। আগে আমি সাইকোসিসের স্তরের ওষুধ দিয়েছি, এখন যখন আবার সোরাতে ফিরে আসলো আমি সোরার ওষুধ দিলাম। এখানেও তাহলে আপনার ওষুধ চেঞ্জ করতে হবে। এই মোটামুটি 5টা ক্ষেত্রে আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে ওষুধ চেঞ্জ করে। এখন আমরা চলে যাই বিতলকাসের 22 অবজারভেশন। আমি আগে বলি, যেহেতু তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার। হোমিওপ্যাথিতে আমি হোমিওপ্যাথির ইতিহাস যেহেতু পড়ছি এবং লিখেছি, হোমিওপ্যাথিতে নন ডাক্তার সবচেয়ে নাম করা বা খ্যাতিমান হোমিওপ্যাথ ছিলেন, এবং তিনি হানিম্যানের একদম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার পালক পুত্রীর, তার ওয়াইফের পালক পুত্রীর শ্বশুরও ছিলেন ডক্টর বন বনিং-ওশেন। তিনি ছিলেন বোটানিস্ট, আইনবিদ, কিন্তু তিনি খুব ভালো হোমিওপ্যাথ হয়েছিলেন। এমন আরেকজন আছে জর্জ ড্রিসডেল। আর বর্তমান যুগে অনেক আছে, এর মধ্যে জর্জ বিতলকাস হলো সবচেয়ে খ্যাতি অর্জন করছেন, যারা ডাক্তারি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসছেন। আমরা বিতলকাসের যেহেতু উনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, উনি জিনিসটাকে ব্যাখ্যা করেছেন কিছুটা গ্রাফিক্যালি। আমরা একটু দেখি তার 22টা অবজারভেশন, মানে কেন্টের 12টাই আছে, কেন্টের 12টাকে উনি আরো একটু বিস্তৃত করেছেন, আমরা ওটা নিজেই দেখবেন। এটা হলো তার ফার্স্ট অবজারভেশন বিতলকাসের। আপনি গ্রাফটা দেখেন, নিচের লেখা পড়বেন না, গ্রাফটা আগে দেখেন। এই যে নিচের যে সমান্তরাল না, মানে যে পূর্বে পশ্চিমে যে লাইনটা, এই লাইনটা হলো সময়, এই হলো ওষুধ খাওয়ার দিন, তারপরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। আর উপরে হলো লক্ষণের ইন্টেন্সিটি, তীব্রতা। যদি আমরা লক্ষণের তীব্রতাকে সে 10 দিয়ে ভাগ করি, এটা হলো 1, 2, 3, 4 এরকম 10 পর্যন্ত। লক্ষণটা যখন 5 তীব্রতায় ছিল, ওই সময় আমি ওষুধটা দিলাম। সে বাতের ব্যথা রোগী, বাত, তার 5 তীব্রতার সময় ওষুধটা দিলাম। ওষুধ দেওয়ার পরে দেখা গেল 2-3 দিন তার এটা 6 ইন্টেন্সিটিতে চলে গেল, তীব্রতা লক্ষণটা অ্যাগ্রাভেট করলো, বাট ফর এ ব্রিফ পিরিয়ড, এই 2 থেকে 3 দিন বা হতে 1 দিন। তারপরেই তার এমিলারেশন, একটা মানে লং এমিলারেশন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 3 ধরনের লক্ষণকে দেখানো হয়েছে। সবচেয়ে উপরের লক্ষণটা হলো এনার্জি। এনার্জি মানে রোগী বলবে যে আমি এনার্জি পাচ্ছি, আমি ভালো বোধ করছি। এটা হলো তার সেন্ট্রাল অনুভূতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে রোগী ভালো হচ্ছে এটা বোঝার জন্য। এটাকে উনি এনার্জি দিয়ে ইন্ডিকেট করেছে। তারপর হলো মেন্টাল লক্ষণ, মেন্টাল ইমোশনাল লক্ষণ সেকেন্ডটা। আর থার্ডটা হলো ফিজিক্যাল লক্ষণ, যেমন মাথা ব্যথা, তার সে হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, এইসব লক্ষণ।
তো এখানে দেখলাম কি ওষুধটা দেওয়ার পরে 3 ধরনের লক্ষণেই একটু বেড়ে গেল, সামান্য ব্রিফ। পরে 3 ধরনের লক্ষণেই একটা প্রলং অ্যামিলারেশন হলো। এটা দিলে আমি কি বুঝবো? আচ্ছা, রোগীটা আপনাকে বলবে আই ফিল মাচ বেটার ইন এভরি ওয়ে। ইন এভরি ওয়ে কেন? কারণ তার ফিজিক্যাল কমপ্লেন, মেন্টাল এবং এনার্জি সবটাই সে ভালো বোধ করছে। এখানে আমরা এটারে ব্যাখ্যা করব যে একটা ডেফিনিট অ্যাগ্রাভেশন, এই যে ছোট্ট অ্যাগ্রাভেশন, দেন ডেফিনিট ইমপ্রুভমেন্ট অফ অল সিমটমস। তাইলে এর ব্যাখ্যাটা কি? দ্য রেমেডি ওয়াজ প্রিসাইজ, ওষুধটা একদম সিমিলিমাম ছিল। এবং কেন একটু অ্যাগ্রাভেট করলো এখানে? কারণ তার তার ভাইটাল ফোর্স খুব শক্তিশালী, স্ট্রং ডিফেন্স মেকানিজম। এই জন্য যদি ভাইটাল ফোর্স খুব দুর্বল হয় তাহলে এতটুকু করতো না, এই শার্প অ্যাগ্রাভেশনটা আসতো না। এবং পরে ওষুধের অ্যাকশনে একদম প্রলং এমিলারেশন। তাহলে এটা কি করবো? ইট ইজ এ গুড প্রগনোসিস। এখানে কি করব আমরা? রোগীকে ওষুধ দেবো? নো, এখানে হলো নো প্রেসক্রিপশন, প্লাসেবো। এটা হলো বিতুল কাজের ফার্স্ট অবজারভেশন। সেকেন্ডটাতে আমরা যাই। সেকেন্ডটাতে দেখুন, তখন আমরা নিজেরই বুঝতে পারবো। ওষুধটা দিলাম এখানে, সে 6 তীব্রতাতে, লক্ষণের ইন্টেন্সিটি 6। দেওয়ার পরেই দেখা গেল আর কোনো অ্যাগ্রাভেশন নেই, একদম এমিলারেশন হলো। একদম পুরা মাস তার ভালো গেল, তার মাথায় ব্যথা নেই। বা যদি সে শ্বাসকষ্ট রোগী হয়ে থাকে, হাঁপানি নেই, হাঁপানি তার টেরই পাচ্ছে না সে। মাথা ব্যথা হলে মাথা ব্যথা নেই। এখানে ইতালির ব্যাখ্যা আমি সেকেন্ড প্রেসক্রিপশনে কি দেব, কি ব্যাখ্যা করব? এখানে খেয়াল করেন 3টা লক্ষণ। এই যে এনার্জি প্রথমটা, মোটাটা, তারপর মেন্টাল ইমোশনাল লক্ষণ, তারপরে হলো ফিজিক্যাল লক্ষণ, চিফ কমপ্লিট। রোগী এসে আপনাকে বলবে আই ফিল ভেরি মাচ বেটার, আমি খুব ভালো বোধ করছি। এখানে আমরা কি দেখলাম? মার্কড এমিলারেশন উইথ লিটল অর নো গ্রাভেশন। এখানে নো গ্রাভেশন, এখানে সামান্য একটু হতে পারে, এই যে সামান্য লিটল গ্রাভেশন, বাট বেটার ইন এভরি রেসপেক্ট। তার চিফ কমপ্লেন্টও ভালো, এনার্জিও ভালো, এবং মেন্টাল ইমোশনাল সে ভালো, মেন্টালিও ভালো বোধ করছে এবং সবকিছুতেই। এখানে আমরা কি ব্যাখ্যা করব? এটা কিন্তু ক্যান্টে আছে, ওই বললাম ক্যান্টের গুলাকে উনি একটু বড় করেছে, এটা ক্যান্টও আছে, আমরা পরে আসছি। এটা আমরা কি ব্যাখ্যা দেব? এটা হলো প্রিসাইজ সিমিলিমাম, যে ওষুধটা একদম সঠিক নির্বাচন এবং তার পটেন্সিও সঠিক। এবং 3 নম্বর, যে রোগীর কোনো প্যাথোলজিক্যাল সিমটম ছিল, তারটা কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই, ফাংশনাল স্তরে আছে রোগটা বা রোগাবস্থাটা। হোমিওপ্যাথিতে আবার রোগ বললে আবার মাইন্ড করে অনেকে, ব্যাধি বলতে। আমি যখন ডিএসএমএস পড়ি, আমার টিচারে বলতেন রোগ বলবো না, কি বলবো স্যার? ব্যাধি। ব্যাধি বললে ঠিক আছে, আচ্ছা আমি ব্যাধি বলবো। তাইলে তার ওষুধটা সিমিলিমাম হয়েছে, তার পটেন্সি সঠিক হয়েছে, এক্সাক্ট পটেন্সি, এবং তার কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ ছিল না। ব্যাধির মধ্যে শুধু ফাংশনাল লক্ষণ ছিল, ক্রিয়া বৈকল্য ছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি মনে করবো? এটা হলো গুড প্রগনোসিস ইন বোথ ইনস্টান্সেস। এখানে ওষুধ দেবো না ওষুধ দেবো না, কারণ ক্রিয়া চলছে তখনও। ক্রিয়া এভাবে এসে যদি একটু উপরের দিকে উঠতো তাহলে বুঝতাম যে সিমটম আবার ফিরে আসছে, তাহলে আমি হয়তো সেকেন্ড প্রেসক্রিপশনে নেক্সট পটেন্সি আমি দিতাম। কিন্তু যেহেতু এখনো নিচে চলে আসছে, এখনো ভালোর দিকে আছে, এই জন্য কোনো ওষুধ দেবো না। প্রেসক্রিপশন হলো ওয়েট অথবা প্লাসেবো। আমরা থার্ডটায় যাই। 22টা সময় লাগবে আমাদের কিছুটা। আমি এই জন্য এটা আগে নিয়েছি, যে এটা একবারে শেষ না করে ভেঙে বললে বোঝা যাবে না। এই জন্য যদি সাইকিয়াট্রি চেষ্টা করবো আজকে শেষ করতে, না পারলে আরেকদিন, তাড়াহুড়া নেই আমার বা আমাদের। থার্ডটাতে আমরা দেখি, একটু দেখেন এখানে খেয়াল করেন। তার এই যে 3টে সিমটম, তার এনার্জি প্রথমে, তারপর তার মেন্টাল, তারপর তার ফিজিক্যাল কমপ্লেন, সবই একদম প্রথম প্রেসক্রিপশনের মতো, মানে এই যে ফার্স্টার মতো। এই যে দেখেন একদম এই যে ফার্স্টার মতো। ডিফারেন্সটা কি এখানে? এখানে দেখলাম যে কয়েকটা লক্ষণ, ফিজিক্যালের মধ্যে চিফ লক্ষণটা ভালোর দিকে গেছে, সে এনার্জিও ভালো, মেন্টালিও ভালো, কিন্তু 2-1টা লক্ষণ, যে তার অনেকগুলো, তার শ্বাসকষ্ট ছিল, তার হয়তো একটু সে ফর এক্সাম্পল পেটটাও তার খারাপ ছিল, পেটে গ্যাস হতো, তার মাথা ব্যথা হতো। দেখা গেল তার
মাথা ব্যথাটা কমে নাই। এই যে এটা দেখালো সরাসরি, মানে একই লেভেলে আছে, মাথা ব্যথাটা কমে নাই, কিন্তু অন্যগুলো কমে গেছে। এটা তাহলে আমি কি মনে করব? রোগী এসে বলবে আই ফিল বেটার বাট স্টিল হ্যাভ সাম প্রবলেম, ওই যে একটা দুইটা লক্ষণ রয়ে গেছে। তাহলে আমি কি বুঝবো এখানে? যে তার মেজর সিমটমস ameliorated after an aggravation, স্মল aggravation, যে সামান্য একটু aggravation হয়ে তার মেজর সবগুলোই ভালো হয়ে গেছে, while minor symptoms are unchanged, এই একটা দুইটে ফালতু লক্ষণ রয়ে গেছে তার। এখানে আমি কি বলবো? এটা ওষুধ ঠিক আছে, গুড প্রগনোসিস। কেন? আপনি হানিম্যান 153 নম্বর সূত্র বলছেন, আপনি কি করে সিমিলিয়াম, কোন সিমটমের উপর ভিত্তি করে ইউ উইল সিলেক্ট দ্য সিমিলিয়াম। তিনি বলছেন যে আপনি যতগুলো লক্ষণ হিস্ট্রিতে নিলেন, এর থেকে আপনি বেছে বের করবেন কোনগুলো রোগীর লক্ষণ আর কোনগুলো রোগের লক্ষণ। এই যে আমরা বলি রূপস, রেয়ার, আনকমন, পিকুলিয়ার এন্ড স্ট্রেঞ্জ লক্ষণ, অসাধারণ লক্ষণ, এইগুলো ভিত্তিতে আপনি ওষুধটা সিলেক্ট করবেন। নট নেসেসারিলি যে সবগুলো লক্ষণই ওষুধের মাঝে থাকতে হবে। এমন একটা ক্ষেত্র হতে পারে যে কিছু ফসফরাসের লক্ষণ আছে, কিছু কোষ্ঠিক আম্লের লক্ষণ আছে, কিছু আরো একটা ওষুধের লক্ষণ আছে, সবটাই একটার মধ্যে পড়ছে না। কিন্তু আপনি দেখবেন হানিম্যানের কথা অধিকাংশ লক্ষণ যে ওষুধে বিলং করবে এই ওষুধই দিতে হবে। কাজে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে একটা দুইটা সিমটম প্রথম প্রেসক্রিপশনের পর ভালো নাও হতে পারে, এটা থেকে যেতে পারে, বাট ইন কোর্স অফ টাইম ওইটাও চলে যাবে। যেহেতু তার মেইন বাক তার আরোগ্যের দিকে যাচ্ছে, এই একটা দুইটা ফালতু লক্ষণ এইগুলো ভালো হয়ে যাবে। কাজেই এখানে এটা হলো কারেক্ট রিমেডি, এবং আমরা শুধু ওয়েট করবো বা প্লাসিবো দেবো তাকে। এটা থার্ড। আমরা যে ফোর্থ অবজারভেশনে আমরা ছবিটি আগে দেখি, দেখেন আগেরটার মতোই প্রায়, কিন্তু এখানে আগের ছিল রোগীর লক্ষণ রয়ে গেছিল। এই যে দেখেন আগেরটা, এটা কিন্তু রোগীর আগের লক্ষণ, যে ফার্স্ট প্রেসক্রিপশন যে লক্ষণ ছিল এই লক্ষণ রয়ে গেছিল। আর এখানে আমরা কি দেখছি? যে রোগীর লক্ষণ না, এটা নতুন লক্ষণ, এটা ওষুধের লক্ষণ, ওষুধ সৃষ্ট লক্ষণ একটা বোঝাইলো এখানে। বাকিগুলো কিন্তু ভালো হয়ে গেছে। ফার্স্ট একটা স্মল অ্যাগ্রাভেশন দিয়ে একদম এমিলেশন হলো তার চিফ লক্ষণ, মেন্টাল লক্ষণ এবং এনার্জি, কিন্তু একটা নতুন লক্ষণ যেটা আগে রোগীর ছিল না, এই লক্ষণটা দেখা দিল। রোগী বলল যে স্যার আমার তো সবকিছুই ভালো, কিন্তু আমার পেটও সবসময় ভালো ছিল, কিন্তু আমার দেখা যাচ্ছে এখন কনস্টিপেশন দেখা যাচ্ছে, পায়খানা হচ্ছে না আমার রেগুলার, 3-4 দিন পরে পরে হচ্ছে, এটা রোগীর আগে ছিল না। তখন আপনার দায়িত্ব হবে কি, আপনি বিচার করে দেখবেন যে এই লক্ষণটা যে ওষুধ দিয়েছে এর লক্ষণ কিনা। তাহলে আমরা রোগী কি বলবো আপনাকে? আই ফিল বেটার বাট আই হ্যাভ এ ফিউ নিউ সিমটম, একটা দুইটা নতুন সিমটম আমার দেখা দিয়েছে। এখানে কি করবেন? ডেফিনিট অ্যাগ্রাভেশন, এই যে সামান্য অ্যাগ্রাভেশন followed by amelioration but some new symptoms develop which are characteristic of the remedy given, যে ওই ওষুধের লক্ষণ এগুলা। তাইলে এখানে প্রেসক্রিপশনটা কি হলো? এইটাও কারেক্ট রিমেডি, আর সাথে একটু ফলস প্রুভিং হয়ে গেছে। ওই যে ওষুধটার যে লক্ষণগুলা রোগীর সাথে কনফার্ম করছে, সিমিলিয়াম হয়েছে, এইগুলা কমেছে। আর যে লক্ষণ রোগীর ছিল না কিন্তু ওই লক্ষণটা ওই ওষুধের মাঝে প্রবল, এই লক্ষণটা রোগীর মাঝে প্রুভিং হয়ে গেছে, এটাকে বলে ফলস প্রুভিং। এই কেসে এটা একটা দুইটা এরকম ফালতুর লক্ষণ আসতে পারে ওষুধ থেকে, বাট যেহেতু আমরা ওষুধ দেই খুব ক্ষীণায়িত করে, হোমিওপ্যাথিক পটেন্সি হলো ওষুধের মাত্রা খুব কম থাকে, এই জন্য বেশিক্ষণ এটা থাকে না, এই লক্ষণ নিজের থেকে অপসারিত হয়ে যায়। কাজে এখানে আমরা বলবো এটা গুড প্রগনোসিস এবং ওষুধ সিলেকশন কারেক্ট হয়েছে। এখানে কি করবেন? জাস্ট ওয়েট বা প্লাসিবো দিবেন, নতুন লক্ষণ এমনি চলে যাবে। গেল 4। একবার আমরা আসি 5। আমরা নিজেরাই বিবেচনা করতে পারি। দেখেন এখানে কি হয়তো ঘটনাটা, ওষুধটা দেওয়ার পরে তার এনার্জি এবং মেন্টাল লেভেল কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু তার যে ফিজিক্যাল লক্ষণ, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, ডায়রিয়া, এই যে ফিজিক্যাল লক্ষণগুলা প্রথমে হালকা অ্যাগ্রাভেশন হয়ে একদম সুন্দর এমিলেশন হয়ে গেছে। তাইলে আমি এর কি ব্যাখ্যা দেব?
এখানে আমি কি করব? রোগী বললো যে আমার ঘুম হতো না, ঘুম হনো হয় না, রুচি চলে গেছিল, রুচিও নাই, কিন্তু আমার ডায়রিয়াটা এক ভালো, বা আমার সে আগে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টটা ভালো, কিন্তু আমার আমি ভালো বোধ করছি না, এবং আমার তার যে মেন্টাল লক্ষণ ছিল এগুলো রয়ে গেছে। রোগী বলবে মাই মেইন প্রবলেম ইজ বেটার, মেইন মানে এই যে তার যে কষ্টকর লক্ষণ যেটা, বাট আই এম স্টিল নট ওয়েল। এখানে আমরা বলবো চিফ লক্ষণটা কি হলো, বেটার আফটার এ ব্রিফ অ্যাগ্রাভেশন, এই একটু ব্রিফ অ্যাগ্রাভেশন হলো, বাট আদার মেজর সিমটমস আনচেঞ্জ। যেটা ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা হলো যে ওষুধটা খুব গভীর স্তরে ক্রিয়া করতে পারে না, একটু সুপারফিশিয়ালি গেছে। এটা তার যে লেভেলে দেওয়ার কথা ছিল, সে মনে করেন সেটা হলো নেকটাম সালফেট দেওয়া উচিত ছিল, আমি দিয়েছি তার রাস্টক্স, বা এই রোগীটা ছিল কোষ্ঠিকামের বাতের ব্যথা, এবং তার লক্ষণ মিলিয়ে আমি রাস্টক্স দিয়েছিলাম, কিন্তু রাস্টক্সটা তার ফিজিক্যাল লেভেল পর্যন্ত এফেক্ট করছে। ওকে, তার চলাফেরা করলে ব্যথা কমে যেত, বসলে রেস্টে নিলে বেড়ে যেত, আমি এইসব লক্ষণ দেখে তাকে ওষুধ দিয়েছিলাম, তার এই যে চিফ লক্ষণটাকে সে কভার করেছে, বাট ইট ওয়াজ নট ডিপ এনাফ টু টাচ অল দ্য লেভেলস। একটা হতে পারে, আরেকটা হতে পারে যে মেবি আর্লি ফেজ অফ কিউরেটিভ রেসপন্স, ওইটাও একটু পরে, এটা এমনও হতে পারে যে আর্লি ফেজ, এখানে আমি তাড়াহুড়া করবো না, যে ঠিক আছে তোমার যখন মেইন লক্ষণটা গেছে, তোমার খিদা এখনো ফিরে আসে নাই, ঘুমটা এখনো পুরোপুরি আসে নাই, এটাও হবে, আমি এখানে ওয়েট করব। কাজে এই দুই বেলায় আমরা কি করব, আমরা জাস্ট উইল ওয়েট। যেহেতু তার মেইন কমপ্লেন্ট কমে গেছে, তার মেন্টাল লক্ষণ এবং এনার্জি লেভেল সেটাও কমবে, এটা আমরা আশা করতে পারি। এই জন্য আমরা ওয়েট করে সেকেন্ড প্রেসক্রিপশন আরো পরে দিব। এটা আমরা দেখি তার সিক্সথ অবজারভেশন, ষষ্ঠ পর্যবেক্ষণ। ষষ্ঠ পর্যবেক্ষণ কি কি দেখছি, প্রায় আগেরটার মতোই আমরা দেখি তার চিফ কমপ্লেন, সিসি মানে চিফ কমপ্লেন মানে শারীরিক লক্ষণ, তার চিফ লক্ষণটা ঠিকই কমে গেছে, কিন্তু তার এনার্জি লেভেল এবং তার মেন্টাল ইমোশনাল এই লক্ষণ কমে নাই, বরং কিছুটা বাড়ছে, কিছুটা ওয়ার্স হয়েছে। তো এখানে রোগী কি বলবে, আই এম বেটার, কারণ তার যে চিফ লক্ষণ কমলো, বাট নট রিয়েলি ওয়েল, কারণ তার ওই যে এই লক্ষণগুলা নিচে নামে নাই। এখানে চিফ কমপ্লেন ইজ বেটার উইদাউট অ্যাগ্রাভেশন, কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই এটা আরাম হয়েছিল, নো চেঞ্জ ইন এনার্জি ওর মেন্টাল লেভেল, এই যা বললাম ওটা, তাইলে এবং সাথে কোনো নতুন সিমটমও নেই। তাহলে এখানে আমরা কি ইন্টারপ্রিটেশন করব, যে রেমিডিটা ছিল তার রোগ লক্ষণের কাছাকাছি, তার টোটালি সিমটমের কাছাকাছি, কিন্তু এক্সাক্ট না, এক্সাক্ট না। যদি এক্সাক্ট হতো তাহলে তার 3 লেভেলেই সে কাজ করতো। তাহলে আমার এখন কি করা উচিত, তাহলে করা উচিত কি, দেখতে হবে যে আমার কেস হিস্ট্রিটা আবার আমার রিভিউ করতে হবে, রিভিউ করে দেখবো যে আমার ওষুধটা আরো বেটার কিছু দেওয়া যেত কিনা। আমি হয়তো রাস্টক্স দিয়েছিলাম, আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি রাস্টক্স নাকি কেন মেডোর কেস, মেডো দেওয়া উচিত ছিল আমার এই বাতের জন্য, মেডোর লক্ষণগুলো আমি মিস করেছি, এটা চিন্তা করতে হবে। যদি দেখা গেল যে বেটার কোনো প্রেসক্রিপশন আমি পাচ্ছি না, আমি সে রাস্টক্স থেকে আমি সরতে পারছি না, যে না এখনো রাস্টক্সের ওই লক্ষণ আমি মনে করি, তাহলে আমরা কিছু সময় ওয়েট করব, ওয়েট করলে আরো হয়তো কিছু তার পরিবর্তন আমরা দেখে বেটার ডিসাইড করতে পারবো। আর যদি আমি প্রথমেই কেস সিস্টেম রিভিউ করে দেখি যে না আরো বেটার ওষুধ আমি পাচ্ছি, আগে রাষ্ট্র দিতেছিলাম এখন মনে হচ্ছে আমার মেডো, এটা মেডোটা আমি ধরতে পারিনি, তাহলে আমি মেডো দিব। আর যদি মেডো আমি দেখলাম যে না রাষ্ট্রের মতোই লাগে, এর থেকে সরার আমার বেশি সুযোগ নেই, কোনো লক্ষণের কোনো নির্দেশনাও নেই, সেক্ষেত্রে আমি জাস্ট ওয়েট করব। ওয়েট করলে হয়তো দেখা যাবে যে এই লক্ষণগুলা নিচে নেমে গেছে, অথবা দেখা গেল যে এটা আরো বেড়ে গেল, এবং তখন আরো কিছু লক্ষণ দেখা দিবে যার ভিত্তিতে আমি একটা সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারবো, বেটার সেকেন্ড প্রেসক্রিপশন। নেক্সট, সপ্তম অবজারভেশন, সেভেন্থ অবজারভেশন। এখানে আমরা কি দেখছি একটু দেখি, যে রোগীকে ওষুধ দেওয়ার পরে দেখা গেল তার
এনার্জি এবং মেন্টাল সিমটম চেঞ্জ হয় নাই, সেম রয়ে গেছে। তবে তার যে চিফ লক্ষণ, তার যে মাথা ব্যথা ছিল বা হাঁপানি ছিল, এটা কমেছে, এটা কমেছে। তবে এর সাথে আবার নতুন আরেকটা সিমটম যোগ হয়েছে দেখেন, যেটা রোগীর ছিল না, এটা ওষুধের লক্ষণ। তাহলে রোগীর মেইন লক্ষণ কমলো, এনার্জি মেন্টাল সিমটম রয়ে গেল, আবার এর সাথে ওষুধের একটা লক্ষণ এসে, একটা বা দুইটা লক্ষণ এসে আরো যোগ হলো। সেই ক্ষেত্রে আমি কি করব? রোগী বলবে আপনাকে মাই অরিজিনাল প্রবলেম ইজ বেটার। এই অরিজিনাল মানে এই যেটা তার চিফ কমপ্লেন, বাট নাও আই হ্যাভ অ্যানাদার ওয়ান। যে আমার আরেকটা লক্ষণ, যে আমার আগে আমার ডায়রিয়া ছিল না, এখন থেকে আমার পেট খারাপ, সকালের সময় আমার পেট খারাপ হচ্ছে, আমার এটা নতুন লক্ষণ। এখানে আপনি কি চিন্তা করবেন? এটা হলো সাপ্রেসিভ and disruptive effect of medicine। ওষুধটা অ্যাকচুয়ালি আরোগ্যকর হচ্ছে না, এটা এই লক্ষণটাকে জাস্ট সাপ্রেস করছে এবং তার নিজের কিছু লক্ষণও যোগ করে দিছে, মানে এটা সে সঠিক ওষুধ হয় নাই। এই জন্য আমি কি করতে হবে, কারণ তার অরিজিনালও কমলো না, তার নতুন লক্ষণও যোগ হয়েছে, শুধু তার চিফ কমপ্লেনটা কিছু কমছে, এটা খুব সুপারফিশিয়ালি অ্যাক্ট করছে। এখানে আমি কি করব? স্টাডি এগেইন দ্য অরিজিনাল কেস টু ডিসকভার কারেক্ট রেমেডি ইন দ্য ফার্স্ট প্লেস। তাহলে এখানে আমি আবার রিভিউ করবো আমার যে কেস হিস্ট্রিটা, যে নতুন কোনো ওষুধ দেওয়া যায় কিনা। যদি নতুন ওষুধ না পাই আমি, তাহলে অ্যান্টিডোট করতে হবে, কারণ তার এই লক্ষণটা দেখেন একটু মোটা করে দিয়েছে। তার নতুন লক্ষণটা হচ্ছে ডায়রিয়া হচ্ছে, তার তো ডায়রিয়া হচ্ছে, অথবা তার হয়তো মাথা ব্যথা হচ্ছে। তো এই লক্ষণটাকে, এই ওষুধটাকে অ্যান্টিডোট করে দিতে হবে। এখানে আমি বলবো যে আমি ক্ষুদ্র মানুষ, আমি বিতর্কের সাথে একটু ডিফার করছি। আমি এখানে ওনার এটা আমি মানছি না। উনি কি বললেন? ইফ নো রেমেডি ইজ অ্যাপারেন্ট, যদি কোনো ওষুধ না পাওয়া যায়, তাহলে তুমি অ্যান্টিডোট করো উইথ এলোপ্যাথিক ড্রাগস। আরে ভাই, এটা কেন? মানে তাকে তুমি অ্যাসপিরিন খাওয়াই দাও, তাকে ফ্লাজিল খাওয়াই দাও, তাইলে এটা হোমিওপ্যাথিক ওষুধটা অ্যান্টিডোট হয়ে যাবে। অথবা তাকে কফি খাইয়ে দাও, দেন ওয়েট ফর এ নিউ ক্লিয়ার ইমেজ টু ইমার্জ, এবং এরপর তুমি অপেক্ষা করতে থাকো, আবার নতুন কোনো সিমটম পিকচার পেলে ওই অনুযায়ী চিকিৎসা দাও। আমি ডিফার করি ওনার সাথে এখানে। আমি যদি হই, তা আমি বলবো যে আমি জাস্ট এমনি ওয়েট করবো। যদি এই লক্ষণটা বেশি হয়, খুব কষ্টকর, তাহলে এই ওষুধের এই লক্ষণটাকে উপজীব্য করে আমি ওষুধ একটা সিলেক্ট করব, পরে তাকে এই এই ওষুধ দিয়ে আমি ওয়েট করব নতুন লক্ষণ এবং নতুন সিমটম পিকচার বের হওয়ার জন্য। এলোপ্যাথিক ওষুধটা খাওয়াবে কেন? কফি ব্যথাটা খাওয়াবে কেন? যাই হোক, তিনি হয়তো আরো ভালো ধারণা থেকে বলছেন, আমি ডিফার করি। আমরা নেক্সট যাই। 8th অবজারভেশন দেখেন। 8th অবজারভেশন আমরা কি দেখছি, যে চিফ কমপ্লেইন কিছুটা কমছে। আগেরটাতে কিন্তু অনেক কম ছিল, দেখেন অনেক কম ছিল, অনেক কম ছিল, কিন্তু এখানে কিছুটা মাত্র, কিছুটা তার মেইন কমপ্লেইনটা কমেছে। তার এনার্জি মেন্টাল সিমটম সেম আনচেঞ্জড। তার নতুন বরং দেখা যায় একটা না একাধিক সিমটম, নিউ সিমটম না। তাহলে কেসিটা খারাপ হয়ে গেল, তার মেইন কমপ্লেইনটাও বেশি কমলো না, এনার্জি মেন্টালও সেম রইলো, আর নতুন অনেকগুলো লক্ষণ যোগ হলো, যেটা এই ওষুধের লক্ষণ। তাহলে এখানে কি বলবে? আমার মাই অরিজিনাল প্রবলেম ইজ এ লিটল বেটার, এই যে লিটল বেটার, বাট নাও দেয়ার আর সাম সিভিয়ার নিউ চেঞ্জেস। তো কেসটা কি? চিফ কমপ্লেইন এ লিটল বেটার, এই যে যা বললাম, নিউ প্রবলেমস ডমিনেট দ্য কেস, দ্য নিউ রেমেডি ইমেজ ইজ মোর ফুল দেন দ্য অরিজিনালিটি। তখন আমরা করতে হবে, এটা বুঝতে হবে, এটা একটা ওয়ান সাইডেড কেস। অরিজিনাল রেমেডি হেল্প টু ব্রিং আউট ফুল পিকচার। আমরা ওয়ান সাইডেড কেস, অর্গাননে হানিম্যান বলছেন, আমরা মেন্টাল ডিজিজ ক্লাস থেকে আমরা পড়াইছি যে ওয়ান সাইডেড ডিজিজ হলো যেখানে আইদার মেন্টাল অর ফিজিক্যাল সিমটমস এর দুইটার একটা কমে যায়, কমে গিয়ে প্রায় সুপ্ত হয়ে যায়, আর আরেকটা লক্ষণ বেড়ে যায়।
সে ফর এক্সাম্পল দেখা গেল একজনের শরীরের মাঝে বড় বড় লাইপোমা, তার লাইপোমা গজিয়েছে, এর মাঝে কোনো লক্ষণও নেই, কোনো কষ্টও নেই, তার কোনো মানসিক লক্ষণও নেই, এটা নিয়ে তার ভয়ও নেই, অথচ এটা তো অবশ্যই রোগাবস্থা, তার এতগুলো লাইপোমা কেন হবে? তো এটা একটা ওয়ান সাইডেড ডিজিজ, কিন্তু এটা হলো ফিজিক্যাল। আরেকটা হলো যেমন আমি গতদিন পড়েছি যে সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া হলো সার্বদেহিক রোগ, মানসিক রোগ না, এটা তথাকথিত মানসিক রোগ। সার্বদেহিক রোগে তার ফিজিক্যাল লক্ষণগুলা কমতে কমতে সুপ্ত হয়ে গেছে, আর মেন্টাল লক্ষণগুলা বেড়ে গেছে। এটাকে বলে ওয়ান সাইডেড রোগ, এটা মানসিক হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে। তাহলে এখানে বিতুল কাসের মধ্যে একটা চমৎকার উনি বলছেন, এটা হলো ওয়ান সাইডেড কেস ছিল, যেখানে নতুন ওষুধটা দেওয়ার পর অনেকগুলো লক্ষণ বের হয়ে আসছে। হানিম্যান এইভাবেই অর্গানন বলছেন যে ওয়ান সাইডেড ডিজিজকে তুমি কিভাবে চিকিৎসা করবা। অর্গাননের মধ্যে এইভাবে আছে যে ওয়ান সাইডেড ডিজিজে এই যতটুকু লক্ষণই আছে এটাকে উপযোগ্য করে তুমি একটা ওষুধ দাও। ওষুধটা যদি পার্সিয়ালি সিমিলিমাম হয় তবু দাও, কেন? যে এটা দিলে কিছু লক্ষণ হয়তো তার কমবে, যেমন এখানে কমেছে দেখেন কিছু, আবার নতুন কিছু লক্ষণ গজাবে ওই ওষুধটার। আগের লক্ষণ এবং নতুন লক্ষণ মিলে দিস উইল গিভ ইউ এ বেটার পিকচার টু সিলেক্ট এ নিউ রেমেডি। এখানে এক্স্যাক্টলি এই কেসটি ঘটেছে, এই ওষুধটা দেওয়া তার আগের লক্ষণ একটু কমছে, আবার নতুন অনেকগুলো লক্ষণ চলে আসছে। ফলে এখন আপনি আগের লক্ষণ নতুন লক্ষণ মিলিয়ে ইউ ক্যান ফাইন্ড এ গুড পিকচার অফ এ নিউ রেমেডি। এই যে বলছেন অরিজিনাল, এখানে আপনি অরিজিনাল রেমেডি হেল্প টু ব্রিং আউট ফুল পিকচার। তাহলে এখানে কি করবো আমরা? গিভ নিউ রেমেডি বেসড অন ফুল কারেন্ট ইমেজ। তাহলে এই সবগুলা লক্ষণকে আমি মানে উপজীব্য করে এর ভিত্তিতে আমি একটা নতুন ওষুধ দেব। এই হলো 8th অবজারভেশন। আরো ব্যাখ্যা করে বোঝা যায়, কিন্তু আমাদের সময় গোলাবে না, এই জন্য আমি আর সময় যতদূর ব্যাখ্যা করছি আমি আশা করি সবাই বুঝছেন, বা নিজেরা যখন আর বাড়িতে স্টাডি করবেন বুঝে যাবেন। এখানে একটু দেখেন, চমৎকার ওনার গ্রাফ গুলা খুব সুন্দর। এখানে দেখেন তো কি হলো, যে ওষুধটা দেওয়ার পরে একটু বাড়লো, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হলো, তারপর একটা সুন্দর এমেলারেশন হলো, হয়ে আবার একটু একটু বাড়লো, মানে ইভলিউশন হয়ে 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 শেষের দিকে একটু বাড়লো, কিন্তু অতটুকু বাড়লো যে অরিজিনাল থেকে কম আছে। অরিজিনালটা যে লেভেলে ছিল দেখেন এর থেকে কম, একটু বাড়ছে কিন্তু এর চাইতে কম। যে তার বাতের ব্যথা বেশ কমলো, কমে কমে আবার একটু ফিরে আসলো, কিন্তু আগে যতটুকু ছিল এতটুকু না, আর তার চাইতে কম। এখানে রোগী কি বলবে? আই ওয়াজ মাচ বেটার বাট নাও আই এম ওয়ার্স এগেইন। এখানে হলো গুড এভ্যালুয়েশন ফলোইং এন্ড অ্যাগ্রাভেশন, এই যে বললাম অ্যাগ্রাভেশন, দেন এ বিট ওয়ার্স বাট স্টিল ডেফিনেটলি বেটার দেন বিফোর। আগের চাইতে এখনো ভালো আছে। এখানে আমাদের ইন্টারপ্রিটেশনটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে? এখানে হবে, এটা হবে অ্যাকচুয়ালি কারেক্ট রেমেডি। কারেক্ট রেমেডি কেন? কেন কারেক্ট রেমেডি? যে দেখেন আপনি প্রথমে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে, তারপর একটা এমিউলারেশন হয়ে হয়ে আবার একটু বাড়লো, কিন্তু এটা তো আগের চাইতে কমে আছে এখনো। কাজে এটা সেকেন্ড পোটেন্সি দিলে এটাকে আরো ঠিক করে দিবে। কাজে এখানে ওষুধ সঠিক আছে, কারেক্ট রেমেডি। প্রেসক্রিপশনটা কি হবে? জাস্ট ওয়েট। আপনি এখানে ওয়েট করবেন। এখানে কিন্তু নতুন কোনো যদি প্রেসক্রিপশন দেন, যে মনে করলেন যে আবার ফিরে আসলো বা পটেন্সিটা চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু আর একটু ওয়েট করতে হবে। এখানে মানে এর পুরো অ্যাকশন যায় না, দেখতে হবে যে এটা এই লেভেলের উপরে উঠে কিনা, নাকি এই লেভেলেই থাকে। এই লেভেলের থেকে যদি আর একটু উপরে উঠে ওইটার কাছাকাছি আসে, তাইলে আপনি সেকেন্ড পোটেন্সি দেবেন। এই পর্যন্ত এটা কারেক্ট প্রেসক্রিপশন, গুড প্রগনোসিস এবং জাস্ট প্লাসেবো। নেক্সট, এখানে দেখেন তো একটু আগেরটার মতোই প্রায়, কিন্তু তার এমিউলেশন হয়ে আবার একটু ওয়ার্স হয়েছে। এখানে কি বলবো আমরা? এখানে গুড এমিউলেশন ফলোইং অ্যাগ্রাভেশন দেন রিটার্ন টু ফুল রিল্যাপস, মানে আগের লেভেলেই প্রায় চলে আসছে। আগেটা ছিল কমে, এটা প্রায় আগের লেভেলে চলে আসছে।
তাইলে এখানে আমরা কি চিন্তা করবো ইন্টারপ্রিটেশনে? এটা হচ্ছে কারেক্ট রেমেডি, কিন্তু শর্ট এফেক্ট। আরো কিছুদিন ভালো থাকা উচিত ছিল, কিন্তু সে কিছু পরেই আবার শর্ট এফেক্ট, মানে কিছু পরে আবার স্যার আগের লেভেলে চলে আসছে। এটা কি মিন করে? এটা মিন করে যে ওষুধটা দেওয়া হয়েছিল টু লো পটেন্সিতে, যে তার রোগের লেভেল অনুযায়ী, যেমন আমরা সত্যতমিক ওষুধের পটেন্সি সিলেকশনের একটা ডেফিনেটিভ নীতিমালা আছে। আমি একদিন বলেছিলাম বোধহয়, দেখি কোনো সুযোগ পেলে আমরা ওই দিন এটা নিয়েও একটা ক্লাস হতে পারে। 50 মিলিসিমেলে যেহেতু আমাদের হানিম্যান সহজ করে দিয়েছে, সবই আমরা 0-1 বা M1 থেকে শুরু করবো, M1 বা M2 যদি M1 না পাই, এবং কোনো জাম্প না দিয়ে মানে ক্রমান্বয়ে আমরা এগোতে থাকবো। চমৎকার। এটা কি একুট কেস, কি ক্রনিক কেস, কি বৃদ্ধ, কি শিশু, সবার ক্ষেত্রে কি হতো। কিন্তু সেন্টাসিমিলি কিন্তু এটা না, এটা একটু জটিল। এখানে আমাদের পটেন্সিয়াল সিলেকশনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এইভাবে করতে হবে। তো এখানে হয়তো কেসটাতে দেওয়া উচিত ছিল 1M, কিন্তু দেওয়া হয়েছিল 30, এই জন্য অল্প সময় কাজ করছে। এর হলো এর ব্যাখ্যা। তাহলে এখানে কি হলো যে মে হ্যাভ বিন টু লো পটেন্সি, অথবা রেমেডি মে হ্যাভ বিন অ্যান্টিডোটেড। হয়তো এখানে তার কোনো যেসব খাদ্যপথ্য আমরা বলে দিয়েছিলাম এইটা সে পালন করে না, এখানে হয়তো কফি খেয়ে ফেলছে বা সামথিং এই ধরনের কাজ করছে, যেটা ওষুধের অ্যাকশনকে ডিস্টার্ব করার ফলে অল্প দিন পরেই আবার আগের লক্ষণে ফিরে গেছে। তাহলে আমি কি করবো এখানে? এই কেসে এখানে করতে হবে যে আমি কেসটাকে আবার রিভিউ করবো, কেস হিস্ট্রিটা দিয়ে দেখবো যে সেম ওষুধেই আছে কিনা, সেম ওষুধের লক্ষণে আছে কিনা। যদি সেম ওষুধের লক্ষণই থেকে থাকে, তাহলে এবার তাকে আমি একটা হাইয়ার পটেন্সি দেবো। আগে 30 দিয়েছিলাম, এখন 200, আগে 200, এখন 1M। ওখানে আবার জাম্প না, 30 থেকে এক লাফে 10M দিলে হবে না। আমি দেখেছি আমাদের অনেক সহযোগী, সমালোচনা করি না, জাস্ট অবজারভেশন শেয়ার করলাম, হয় যে কি দেখা গেল যে সেন্টাসিমাল পটেন্সি বলা আছে যে কেস যত প্যাথোলজিক্যাল লেভেলে থাকবে আপনার পটেন্সি হবে কম, আর কেস যত মেন্টাল লেভেলে থাকবে, আপনি ওষুধটা সিলেক্ট করছেন তার মেন্টাল লক্ষণের ভিত্তিতে, সরি, এখানে আপনি হাই পটেন্সি দেবেন। আর যদি প্যাথোলজিক্যাল লক্ষণের ভিত্তিতে এই ওষুধটা এসে থাকে, সেটা লোয়ার পটেন্সি 30 দেবেন। কিন্তু আমাদের অনেকে দেখি যে ব্রেন ক্যান্সারের রোগী 10M থেকেই শুরু করছেন, CM দেওয়ার কাজ হয় নাই, তখন যাই হোক মানে পরামর্শের জন্য চিন্তা করছেন আর কি। তা এই দেখেন এটা টিউমার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে মাথার ভিতরে, এখানে CM এর কাজ দেবে? এটা তো শততমিকের নিয়ম পদ্ধতির মধ্যেও পড়ে না। এখানে 30 দিলে ম্যাক্সিমাম। এই জিনিসটা মধ্যে দেখবো যে স্যারের নেট সম্ভবত কল করেছে, একটু অপেক্ষা করেন। হ্যালো, আসলো? হ্যালো, জি স্যার, শুরু করেন, ঠিক আছে। আসছে না? আচ্ছা, ঠিক আছে, জি ফাইন জি ফাইন। জি। তাহলে এখানে একটা কথা ক্লারিফাই করতে হবে আমাদের। হ্যাঁ, এই যে বললাম কথাটা, যদি আমার মনে হয় যে
যে ওষুধটার লো পটেন্সি দিয়েছিলাম, তাহলে তো আমি এর থেকে হাইয়ার পটেন্সি দেবো। আর যদি আমার মনে হয় যে না পটেন্সি ঠিকই দিয়েছি, কিন্তু কোনো কারণে এটা অবস্টাকল টু কিওর হয়েছে, যে কোনো জিনিস বাধা দিয়েছে, এই জন্য এর অ্যাকশনটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি আগের পটেন্সি দেব। আমি যদি আগে 200 দিয়ে থাকি 200ই দেব। আর যদি মনে করি যে না কোনো কিছু বাধাপ্রাপ্ত হয় নাই, এমনিতেই কম দিন কাজ করেছে, তাইলে শুধু আমি হাইয়ার পটেন্সি দেবো। এখানে আমি একটা কথা বলি, মনে করেন আমরা অনেক ক্রনিক ডিজিজ চিকিৎসা যদি সেন্টাসিমিল আমরা করি, 70 কথা বলছি, কারণ 50 সুবিধা আছে। আপনি একটা ক্রনিক রোগী চিকিৎসা করছেন, সে ফর এক্সাম্পল নেট্রাম সালফেট চিকিৎসা করছেন, আপনি নেট্রাম সালফেট চিকিৎসা করছেন, মাঝে হয়তো শ্বাসকষ্টের রোগী, তার ব্রঙ্কিয়াল অ্যাজমা, এর মধ্যে দেখা গেল যে তার খুব প্রচন্ড সর্দি এসে গেল, সর্দি জ্বর। তো এই অবস্থা তো আপনি তার সর্দি জ্বরের চিকিৎসা করতে হবে, কারণ অনেক জ্বর। সেই ক্ষেত্রে হয়তো তাকে লক্ষণ সাদৃশ্যে আপনি হয় কোনোটি দিলেন, বা তার ডাল কামারা দিলেন, বা সামথিং এই ধরনের দিয়ে তার লক্ষণটা চলে গেল, তার সর্দি কাশি বা সর্দিটা চলে গেল, সর্দি জ্বর চলে গেল। এখন আপনি একটু কনফিউজ হবেন যে আমার আগের ওষুধটা তো এর অ্যাকশনটা তো তাহলে এর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে গেছে, এখন আমি কি করি? কেন একটা প্রবলেম কিন্তু আছে, যেটা 50 ml এর বেলা আসে না। কেন? আমি জাস্ট এরকম ক্ষেত্রে আমি তাকে হয়তো আমি নেট্রাম সালফেট দিচ্ছিলাম, সে 0.7 চলছে আমার M7, আমি এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে তাকে ডাল কামারা দেবো। ডাল কামারা হয়তো তাকে 3 থেকে 5 দিন দিলাম, এটা বন্ধ করে আবার 1-2 দিন গ্যাপ দিয়ে আবার আমি নেট্রাম সালফেট ফিরে যাব। এখানে একটা সুবিধা আছে। সেন্টাসিমিলের সময় একটু কনফিউশন থাকে যে আমি কি করব, আমি যে নতুন একটা পটেন্সি দেবো না এমনি জাস্ট ওয়েট করবো। অনেকে বলেন যে গভীর ক্ষেত্রে যে ওষুধ কাজ করে, এই স্বল্প গভীর ওষুধে ওইটাকে ডিস্টার্ব করে না। আবার কেউ বলেন যে না, এর দ্বারা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটু ওয়েট করে দেখবো যে তার যে শ্বাসকষ্টের লেভেল যে পর্যায়ে ছিল আগে, ওই পর্যায়ে আছে না সেটা ওয়ার্স হয়েছে। যদি ওই পর্যায়ে থাকে বা এর চাইতে বেটার যাচ্ছে, তাহলে আমি মনে করবো যে ওষুধের অ্যাকশন চলছে, আমি আর কিছু দেবো না। আর যদি দেখি যে তার শ্বাসকষ্ট আগের মতো বেড়ে গেছে, তাহলে আমি ওষুধ দিতে হবে তাকে, আবার নেট্রাম সালফেট দিব এবং সেই পটেন্সি দিব, যেহেতু এটা বাধাপ্রাপ্ত হয়েছিল। এই হচ্ছে কথাটা। নেক্সট যাই আমরা। এখানে কি দেখছি? এখানে আমরা দেখছি যে এখানে দেখেন ওষুধ দেওয়ার পরেই কোনো অ্যাগ্রাভেশন যে ওষুধটা পার্শিয়ালি সিলেকশন হয়েছে এবং এখানে একটা টেম্পোরারি কাজ করেছে। কেন? কারণ উচিত পথে ছিল যে আমার ওষুধ খাওয়ার পরে সে আগের লেভেলে যেতে পারবে না, কিন্তু আমার আগের ওষুধে কি কাজ করলো, তার লেভেলটা একটু নিচে, এবং তাকে হয়তো আমি তার নতুন পটেন্সি, সেকেন্ড পটেন্সি দিতাম। কিন্তু এখানে দেখলাম যে তার ফুল রিল্যাপসে চলে গেল, এমিলারেশন উইদাউট অ্যাগ্রাভেশন, দেন রিটার্ন টু ফুল রিল্যাপস, একেবারে আগের অবস্থা চলে গেল। এটা যাওয়ার কথা না যদি আমার ওষুধ সিমিলার না হতো। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার চিন্তা ভাবনা কি করবো, ইন্টারপ্রিটেশনটা যে এখানে হয়তো পার্শিয়াল রিমেডি কোজিং অনলি টেম্পোরারি অর নন কিউরেটিভ এমিলারেশন, এটা একটা পার্শিয়াল সিলেকশন ছিল, অথবা এটা ইনকিউরেবল কেস। ওষুধ সঠিকই ছিল কিন্তু তার মধ্যে ইনকিউরেবল এলিমেন্ট আছে, যার জন্য সেটা আরোগ্য হওয়ার মতো না। হয়তো আমি জানি না তার মধ্যে লাংসের মধ্যে তার ক্যান্সার আছে, আমি তার শ্বাসকষ্ট ওষুধই দিয়েছিলাম, কিন্তু যাচ্ছে না, এটা ওই অল্প সময় কাজ করে আবার শ্বাসকষ্ট ফেরত যাচ্ছে, যেটা আমি এক্সপেক্ট করি যে এই ওষুধে আরো অনেকদিন মানে ভালো থাকার কথা ছিল, কিন্তু অল্প দিন পরেই আগের লেভেলে ফিরে যাচ্ছে। এটার দুইটা কারণ হতে পারে, একটা হলো যে ওষুধটা আমার সঠিক হয় নাই, পার্শিয়ালি সিমিলার হয়েছে, সুপারফিশিয়াল, অথবা ওষুধ সঠিক, তার রোগের মধ্যে ইনকিউরেবিলিটি আছে, যেটা তার আরোগ্যে বাধা দিচ্ছে। সেখানে আমি কি করব তাহলে?
একটা হলো যে আমরা কেস হিস্ট্রি আবার রিভিউ করব, করে দেখবো যে আর কোনো বেটার রেমেডি পাই কিনা আমি। আর যদি আর মানে আগের কেসটার জন্য বেটার কিছু না পাই, তাইলে তার নতুন অবস্থা অনুযায়ী আবার নতুন একটা ওষুধ দেবো। যদি আমি দেখলাম যে আগে নেট্রাম সল্ট দিয়েছিলাম, নেট্রাম সল্ট আমার আরো অনেকদিন কাজ করা উচিত ছিল, কিন্তু অল্প দিন পরে আবার তার লক্ষণ ফিরে আসছে, তাহলে আমি কেস হিস্ট্রি রিভিউ করে দেখবো সে নেট্রাম সালফেই আছে নাকি তার আরো কোনো লক্ষণ এর মধ্যে যোগ হয়েছে, মানে আরো কোনো লক্ষণ আছে যেটা আমি আগে মার্ক করিনি। এখন হয়তো দেখা গেল তার লক্ষণ সাদৃশ্যে তার মধ্যে না, এটা তো ক্যালিবাইক্রমের মতো মনে হয়। কেন? সে অনেক গাঢ় খোফ তার গলা থেকে বের হয়, কাছ থেকে সকালে ঘুম থেকে উঠলেই অনেকগুলা খোফ বের হয় এবং সুতার মতো লম্বা হয়, এটা সেটা বুকের মাঝে ছোট্ট জায়গায় ব্যথা। আমি বললাম আরে এ তো ক্যালিবাইক্রমের মতো মনে হচ্ছে। তাহলে এখন আমি তাকে হয় আগের ওষুধটা দেব যদি মনে করি আগের ওষুধ সঠিক ছিল, আর যদি নতুন কোনো সিমটম আমার চোখে পড়ে তাইলে তাকে ওই সিমটম অনুযায়ী নতুন ওষুধ। এ হলো এর অ্যাকশন। এখানে কি হচ্ছে দেখি, এখানে দেখেন, আল্লাহ আজকে শেষ করতে পারি কিনা। আচ্ছা, এখানে দেখেন কি হলো, আগেরটা সেটা আরো আরো খারাপ। মানে ওষুধ দেওয়ার পরে তার কমলো, কমে গেলে বাড়লো, এখানে আরো বেশি বেড়ে গেল, আগের অবস্থার চাইতেও বেশি হয়ে গেল, মানে এখানে সবগুলা তার একেবারে চিফ কমপ্লেইন এনার্জি এবং মেন্টাল। রোগী কি বলবে আপনাকে, আই ওয়াজ বেটার বাট নাও ইভেন ওয়ার্স দেন আই ওয়াজ বিফোর। আমি তো একটু সময় ভালো ছিলাম, কিন্তু এখন আগের চাইতে আরো খারাপ হয়ে গেছে আমার। তাহলে এখানে এখানে ইন্টারপ্রিটেশন হলো এটাও একটা ইনকিউরেবল কেস। এই যে আমরা কেন্টের লেখায় পাওয়া যায়, কেন্ট বলছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারস অফ ইনকিউরেবল কেস। আপনাকে এখন তো ধরেন আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট করার ব্যবস্থা আছে, বিধায় আমরা টেস্ট করে দেখতে পারি একটা রোগের কি পর্যায়ে আছে একটা রোগাবস্থা, এবং তখন আমরা অনেক সময় প্রেডিক্ট করতে পারি, প্রগনোসিস দিতে পারি যে না এটা ইনকিউরেবল, এটা ভালো হওয়ার পর্যায়ে নেই। তার লিভার একদম মনে করেন সিরোসিস হয়ে গেছে, তার কি বলে ইসোফেজিয়াল ভেরিসিস থার্ড গ্রেড হয়ে গেছে, রক্ত বমন হচ্ছে, কালো পায়খানা যাচ্ছে, লিভার একদম মানে শুকিয়ে গেছে, এটা ইনকিউরেবল আমরা এখন এভাবে বলে দিতে পারি। কিন্তু আগে এই অবস্থা ছিল না, তখন রোগীর লক্ষণ দেখে ক্যান্সারদের সময়ে তারা নির্ধারণ করতে পারতেন যে এই রোগী আরোগ্যকর না অনারোগ্যকর, বা ওষুধ প্রয়োগের পরে যে তার রেসপন্স এটা থেকে তারা করতে পারেন। যেমন এই কেসটা আপনি যদি এমন দেখেন যে এই রোগীকে সে ফর এক্সাম্পল আপনি ক্যালিবাইক্রমই দিয়েছিলেন লক্ষণ সাদৃশ্যে, তার পুরানা কাশি ছিল, রক্ত যেত না, মানে খুব ঘন কোপ বের হতো, কিন্তু দেখলেন যে এটা দেওয়ার পরে কিছুদিন ভালোই গেল, তার কাশ কমলো, কিন্তু এরপরে আরো বেশি বেড়ে গেল, তার অবস্থা আরো করুণ হয়ে গেল। তাহলে বোঝা গেল কি যে আমি সুনির্বাচিত ওষুধ দেওয়ার পরেও সে মাত্র সামান্য একটু মেডিসিন দিল, কিন্তু রোগটা বেড়েই যাচ্ছে। এটা একটা ইনকিউরেবল কেস। এখানে আপনি কি করবেন, এখানে এই ওষুধ আর দেওয়া যাবে না, কারণ এই ওষুধ তো আটকাতে পারলো না তাকে, কাজেই গিভ এ নিউ রেমেডি বাট প্যালিয়েটিভ। এখানে হয়তো আমি ক্যালিবাইক্রম দিয়েছিলাম, এখন দেখবো আমি যে আর কিছু আছে কিনা, দেখলাম যে তার হয়তো রক্ত বমন হচ্ছে, তার তার এমন বমি বমি ভাব এবং লাল রক্ত, তার শ্বাসকষ্ট হচ্ছে, জিহ্বাটা পরিষ্কার, তাকে আমি ইপিক্যাক দিব এখন। মানে এখন দিবেন তাকে পেলিয়েশনের জন্য, সিমটম বাই সিমটম। কিছুদিন সিমটম পরে আবার চেঞ্জ হয়ে যাবে, যখন ইনকিউরেবল কেস এক লক্ষণ দীর্ঘদিন থাকবে না, কাজেই সিমটোমেটিক চিকিৎসা দেব যতদিন তাকে টিকিয়ে রাখা যায়। এটা হলো 12th অবজারভেশন। আমরা 13 অবজারভেশনে যাই, দেখেন অবস্থাটা। এখানে কি দেখলাম, যা ছিল তাই আছে, তার সব লক্ষণ, চিফ লক্ষণ, মেন্টাল এনার্জি সব আগে যা ছিল তাই আছে। এইটা কি রোগী এসে বলবো আই এম দ্য সেম, আমার তো যা ছিল তাই। এখানে আপনি একটা দুইটা জিনিস চিন্তা করতে পারি আমরা, যে ওষুধটা সঠিক হয় নাই,
ওষুধটা যেরকম হওয়া উচিত সিলেকশন, ভালো সিলেকশন মানে, অথবা ওষুধ হয়তো সিলেকশন হয়েছিল কিন্তু তার পটেন্সিটা খুব মানে কি বলবো, মানে পটেন্সিটা সঠিক হয় নাই, অথবা ওষুধটা দেওয়ার পরে বা ওষুধটা দেওয়ার আগে এটা স্পয়েল হয়ে গেছে প্রায়োর টু অ্যাডমিনিস্ট্রেশন। মনে করেন যে ওষুধটা আমি দিয়েছিলাম যে একটা গ্লাসের মধ্যে পানি মিশে এইভাবে খাবে সে, কিন্তু ওই গ্লাসে সে ডেইলি কফি খায়, এটাকে সে ভালো করে ধোয় নাই, সে এর মধ্যে করে ওষুধটা খেয়েছে। তো এমন যদি হয় তাহলে ওষুধটা খাওয়ার আগেই স্পয়েল করে ফেললো, মানে আইদার ওষুধটা নষ্ট হয়ে গেছে এই জন্য কাজ করে নাই, অথবা ওষুধ সিলেকশনই হয় নাই, অথবা তার পটেন্সি সঠিক হয় নাই, এর একটা। এখানে আমি কি করব, রিটেক দ্য কেস, আবার কেসটাকে নতুন করে আমি সেই কেস হিস্ট্রি লিখবো, লিখে একটা নতুন অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি দেবো তাকে, যেহেতু কোনো কাজ হয় নাই, চেঞ্জ হয় নাই, নতুন করে রিভিউ করে নতুন ওষুধ দেবো তাকে। এখানে কি হলো, এখানে দেখা গেল এনার্জি এবং যে তার চিফ কমপ্লেইন আগের মতোই আছে, সামান্য একটু শুধু মেন্টাল ইমোশনাল লক্ষণটা কমছে। এখানে আমি সংক্ষেপে যাই, এখানে বলবো যে ওষুধটা অ্যাকচুয়ালি কিছু কাজ করা শুরু করছিল, খেয়াল করেন, আগের মতো না একদম উপরের দিকে চলে যায়, কিছু কাজ করা শুরু করছিল, মানে তাকে পুরোপুরি সময় দেওয়া হয় নাই কাজে। এই কেসে আমি আরো ওয়েট করব যে আরো 15 দিন পরে আসতে বলবো রুগীকে প্লাসিবো দিয়ে, যে এর মধ্যে হয়তো আরো চেঞ্জ আসতে পারে, যার ফলে আমি নির্ধারণ করতে পারবো এই ওষুধ সঠিক আছে, এর পরে পটেন্সি দেবো কিনা। আমরা নেক্সট যাই, এটাও প্রায় সেম। এখানে মেন্টাল লেভেল এবং চিফ কমপ্লেইন কমে নাই, বরং তার কথা ছিল এগুলো একটু শুধু কমছে, আর বাকিগুলো কমে নাই, মানে আগের মতনই প্রায়। তাহলে এখানে আমরা কি করব, এখানেও জাস্ট আমরা ওয়েট করবো একটু, যে এটা হয়তো ওষুধটা পার্শিয়াল সিলেকশন হয়েছে, এটা হয়তো একটা পার্শিয়াল সিলেকশন হয়েছে, এটা পার্শিয়াল সিলেকশন হইলো নাকি এটা নির্ধারণ করার জন্য আমি আরো কিছুদিন ওয়েট করব। আরো ওয়েট করে যদি দেখি যে অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাইলে তাকে নতুন করে আবার রিভিউ করে নতুন একটা ওষুধ দেব। এটাও প্রায় সেম, এখানেও মাইনর সিমটম গুলো একটু কমছে, বাকিগুলা কমে নাই। এখানেও আমি মনে করবো যে ওষুধটা সিমিলিমাম হয় নাই, এটাকে আমি কেস সিস্টেমকে আমি রিভিউ করব এবং তাকে নতুন ওষুধ দেব। এটা দেখেন, এটা সুন্দর। এখানে কি হলো, যে ওষুধটা দেওয়ার পরে তার বৃদ্ধি 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 বৃদ্ধি, এবং এই শেষের দিকে 4 সপ্তাহ পরে আসতে বলছিলাম, 3 সপ্তাহে তার শ্বাসকষ্ট বৃদ্ধি থাকলো, বা তার বাতের ব্যথা বৃদ্ধি থাকলো, এই 5-6 দিন আগে থেকে একটু কমা শুরু করলো। এখানে আমি কি ভাববো, এটা হতে পারে কিন্তু ওষুধ খাওয়ার রোগী বলে আমি অনেক দিনই আমি কষ্টে ছিলাম, এই কয়েকদিন থেকে একটু ভালো লাগছে আমার। এখানে এটা হলো যে যেহেতু কমে আসছে এবং বৃদ্ধি হয়ে কমে আসছে, এটার মানে ওষুধটা সঠিক আছে, কিন্তু রোগটা অনারোগ্যকর পর্যায়ে চলে গেছিল, কিন্তু এখনো পুরো অনারোগ্যকর হয়নি, বিধায় শেষের দিকে হলেও সে আবার একটু মানে লক্ষণগুলো কমে আসছে। এখানে ওষুধ সঠিক আছে, আমি জাস্ট ওয়েট করব, যে এটা হয়তো ওয়েট করলে লক্ষণগুলো আরো কমে আসবে। তাইলে এটা অনারোগ্যকরের কাছে পৌঁছে গেছিল, কিন্তু পুরোপুরি অনারোগ্যকর হয় নাই, এটা মিন করে। তাইলে আমি ওয়েট করে পরে ওষুধ দেব। এটা দেখেন, এটা তো আরো মারাত্মক, এর নিচের দিকে আসার কোনো লক্ষণই নাই, একদম সবগুলো একদম বাড়তেই থাকলো, পুরা মাস আসলো যে আমি তো অত্যন্ত কষ্টে আছি, আমার কিছুই হয় নাই, আমার রোগ লক্ষণ আরো অনেক বেড়ে গেছে। তাহলে এখানে আমি কি করব, যে আমি আবার কেসটা রিভিউ করব, যে কেন বেড়ে গেল, এটা রিভিউ করব আমি। যদি আমি দেখি যে আগের ওষুধেরই লক্ষণ আছে এখনো, কিন্তু আগের ওষুধের লক্ষণ আছে, তাইলে এটাকে আমি হাইয়ার পটেন্সি দেব, বিতুল কাসের মতে।
যে যদি দেখা যায় যে আগের লক্ষণই আছে, আমি হাইয়ার পটেন্সি দেব, কারণ এটা এনাফ পটেন্সি দেই নাই এই অসুখটাকে কন্টেইন করার জন্য। এই পটেন্সি ওয়াজ নট এনাফ স্ট্রেংথ, কাজে একটা হাইয়ার স্ট্রেংথের ওষুধ তাকে দেব। এক, আবার যদি এই রোগটা দেখা গেল যে এত বেশি সিভিয়ার হয় নাই যে রোগী সহ্য করতে পারে, তাহলে আমি কিছুদিন ওয়েট করব, আমি যে পিকচারটা আরো ক্লিয়ার হওয়ার জন্য। আবার যদি তার সিমটম এতই সিভিয়ার হয়ে যায় যে আমার ওয়েট করা যাবে না, রোগীর শ্বাসকষ্ট চরম, মাথা ব্যথা চরম, বাতের ব্যথা চরম, তাইলে আমি কি করব? তাইলে তাকে আমি নতুন একটা ওষুধই সিলেক্ট করে দিব এজ আর্লি এজ পসিবল। তাইলে তাকে নতুন ওষুধ দেব তাকে আমি টু পেলেট মোস্ট সিরিয়াস সিমটমস। এই জিনিসটা তার কোনো মতেই কমে নাই, মানেও কিন্তু এটা সেকেন্ড প্রেসক্রিপশন হবে। মানে কি, দেয়ার ইজ চেঞ্জ, দি ফার্স্ট মেডিসিন হ্যাজ অ্যাক্টেড, এই জন্য আমরা সেকেন্ড প্রেসক্রিপশন হবে এটা। কিন্তু ধর আমি দেখবো যে আগের ওষুধটা কারেক্ট ছিল কিনা, আগের ওষুধটা কারেক্ট ছিল, পটেন্সি লো দিয়েছি, কাজে এখন পটেন্সি বেশি দেব। আগের ওষুধ কারেক্ট ছিল না, তাহলে নতুন ওষুধ দেব। আমরা প্রায় শেষ। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম যে এখানেও একটা প্রথম দিকে একটা বৃদ্ধি হলো, তার শেষের দিকে এসে কমে কমে আবার একটু বাড়লো, কিন্তু আগের লেভেল থেকে কম। তাইলে এটা রিল্যাপস করলো, এটা তো রিল্যাপস করার কথা না, কমতেছিল কমে আবার রিল্যাপস করছে। এর ব্যাখ্যাটা হলো এটাও নিয়ারলি ইনকিউরেবল কেস, এটা পুরোপুরি ইনকিউরেবল না, কিন্তু কাছাকাছি ইনকিউরেবল। এই জন্য একটা প্রলং অ্যাগ্রাভেশন দিল, দিয়ে কিছুদিন কমে আবার আগের পর্যায়ে ফিরে যাচ্ছে। তাইলে এটাও একটা ইনকিউরেবল কেস এবং এর প্রগনোসিস পুয়ার। তাহলে এখানে আমার দায়িত্বটা কি, আমি এই রিল্যাপস স্টেটের জন্য যদি দেখা যায় আগের ওষুধেরই লক্ষণ আছে, ওই আগের ওষুধটাই আমি হাইয়ার পটেন্সিতে দেব। আর যদি দেখে যে না, তার লক্ষণের মধ্যে ভিন্নতা আছে, তাহলে নতুন একটা ওষুধ দিব ফর পেলিয়েশন। এখানে কি দেখলাম আমরা যে তার যে মেইন কমপ্লেইনটা, এটা একদম বেড়ে গেল। তার মেইন লক্ষণটা হঠাৎ করে বেড়ে গেল, তার বাতের ব্যথা অনেক বেশি, কিন্তু তার আবার মেন্টাল ইমোশনাল লক্ষণ, এনার্জি মোটামুটি ঠিক ছিল। এটা কি রোগী বলতে পারে যে আপনার ওষুধ দেওয়ার পর থেকে আমার ব্যথা অনেক বেড়ে গেছে, আমি সারা মাস ভুগছি। এটা আমরা কি মনে করতে পারি যে তার এনার্জি লেভেল বাড়লো না, শুধু এটা বাড়লো। এটার মানে হলো যে মনে করেন একটা রোগী বাতের রোগী ছিল, তাকে এলোপ্যাথিক ব্যথানাশক ওষুধ দেওয়া হতো, এবং আপনি যখন ওষুধ দিলেন লক্ষণ সাদৃশ্যে, তাকে বলে তুমি আগের ওষুধ বন্ধ করে দাও, সমস্ত ওষুধ বন্ধ করে দাও। যেহেতু সে দীর্ঘদিন থেকে ব্যথানাশক খেয়ে ব্যথা কমিয়ে আসছিল, এবার এটা বন্ধ করে দিছে, ফলে এই লক্ষণটা এত বেড়ে গেছে। তাইলে এখানে কি করবেন, এটা রিমেডি কারেক্ট। কি জন্য কারেক্ট? কারণ তার এনার্জি এবং মেন্টাল লক্ষণ কিছু কমছে, শুধু ওই লক্ষণটা বাড়ছে, এবং সেটাও তার ওষুধ বন্ধ করার ফলে। এখানে আমরা কি করব, এখানে আরেকটু ওয়েট করব, প্লাসিবো দেবো তাকে যে এটা কমবে, যেহেতু তার এনার্জি লেভেল ভালো আছে, তার মেন্টাল লক্ষণ ভালোর দিকে গেছে, এইটাও কমে আসবে। আমরা ওয়েট করব। আমরা শেষ করে দিচ্ছি। এখানে আমরা কি দেখছি যে তার এই আগের মতোই তার যে চিফ কমপ্লেন, এটা পুরাটা বেড়ে গেছিল, মানে পুরো মাসেই বৃদ্ধি হয়েছিল তার, কিন্তু তার এনার্জি লেভেল অনেক কম, অনেক বেটার এনার্জি লেভেল এবং মেন্টাল লক্ষণ অনেক ভালো। এটা তো সহজ সিদ্ধান্ত। তার ফিজিক্যাল লক্ষণটা বাড়ছে, অ্যাগ্রাভেশন হচ্ছে, তবে লম্বা অ্যাগ্রাভেশন, কিন্তু তার মেন্টাল লক্ষণগুলো ভালো আছে। এখানে আমি কি ডিসিশন নিব, এটা কারেক্ট রেমেডি, এটা এবং এর গুড প্রগনোসিস। যদি তার কষ্ট হচ্ছে কিন্তু সে ভালো হবে, তার গুড প্রগনোসিস। এখানে আমরা ওয়েট করবো, ওষুধ দেবো না, প্লাসিবো দেবো। লাস্ট ওয়ান, এখানে কি দেখলাম আমি, এখানেও দেখেন তার মেন্টাল লক্ষণ, তার আগে ছিল চিফ লক্ষণ, এখন তার মেন্টাল লক্ষণ বেড়ে গেছে, কিন্তু তার যে কষ্টকর লক্ষণ, দৈহিক লক্ষণ, এটা কমছে, আবার এনার্জি লেভেলও ভালো আছে। এটা আমি কি ভাববো, এটা ভাববো যে তার প্রলং অ্যাগ্রাভেশন হয়েছে মেন্টাল। এখানে আমি জাস্ট ওয়েট করব,
ওয়েট করবো কি জন্য, যে তার এনার্জিটা ভালো আছে। এনার্জিটা হলো মেইন রোগীকে মেইন করে। তার এনার্জি লেভেল ভালো এবং তার কষ্টকর লক্ষণও কমে গেছে। হয়তো সে একটু অস্থিরতা বোধ করছে, এই যে মেন্টাল লক্ষণ বুঝে সে একটু অস্থিরতা বোধ করছে, ভয় পাচ্ছে, মৃত্যু ভয় ছিল, এটা যাচ্ছে না, কিন্তু এটা কমে আসবে আমি ধরে নেব, যেহেতু তার এনার্জি লেভেল বেটার। এখানে আমি ওষুধ না দিয়ে শুধু প্লাসেবো দেবো এবং ওয়েট করব। আমরা আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যুৎ গাছের 22 অবজারভেশনটা শেষ করা গেল। মেন্টাল সিজোফ্রেনিয়াটা কখনো এরপরে অন্য কোনো লেকচারের সাথে আমরা শেষ করার চেষ্টা করব। আমি আশা করি এটা অ্যাকচুয়ালি এগুলো খুব তাড়াহুড়া করে বোঝানোর মতো জিনিস না, আরো ধীর স্থিরে বোঝালে হয়তো আরো ভালো বোঝানো যেত। তবু আমি চেষ্টা করলাম জাস্ট আপনাদেরকে জিনিসটা ধরিয়ে দেওয়ার জন্য। নিজে নিজে পড়লে আপনার কাছে জিনিস আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আশা করি এর মাধ্যমে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন, আমরা যারা প্র্যাকটিশনার, সেকেন্ড প্রেসক্রিপশন দেওয়ার বেলা আমাদের চিন্তাধারা, আমাদের মগজ মস্তিষ্কে এই ধরনের আরো বেটার চিন্তার খোরাক আসবে এবং আমরা সেকেন্ড প্রেসক্রিপশনটা আরো ভালোভাবে দেব। আমি এই বলেই বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ স্যারকে। আসলে খুব সুন্দর আলোচনা, স্যারের বলার অপেক্ষাই রাখে না। তো আমার তো উপস্থিতি একটা বিষয় আবার একটু বলতে চাচ্ছি যে আগামী ক্লাস থেকে আগামী রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে রাত 9টায়, 9:30টার বদলে রাত 9টায়।